আমরা গুরুত্ব কোনো কিছু তখনই বুঝতে পারি যখন সেখান থেকে আমরা কোনো কিছু অর্জন করার আমাদের লোভ থাকে ভেতরে, অথবা কোনো কিছু হারানোর ভয় থাকে। ১ ঘন্টা হচ্ছে সারাদিনের মাত্র ৪%, ২৪ ঘন্টা ৪%। আপনি যদি ৪% সময় এখন থেকে দেন, অর্থাৎ যাদের বয়স ১৮, ২০, ২৫, তারা যদি এখন থেকে ৪% সময় ব্যয় করে ফিটনেসের প্রতি, তাহলে কি হবে? এই যে ৩০-এর পর যে 33%, ওইখান থেকে কিন্তু আপনি ৪% বের করে নিলেন, তাহলে ২৯% সময় আপনার বেঁচে গেল। যে ব্যক্তি এক্সারসাইজ করে তার আইডিয়াল বডি ওয়েট যত, তার বিপরীতে প্রতি ১ কেজি ওজনের বিপরীতে ১ গ্রাম প্রোটিন খাবে। অধিকাংশ কিডনি রোগটা জেনেটিক্যালি হয় আর ভাজা পোড়া খাওয়া থেকে হয়। অতিরিক্ত ভাজা পোড়া যারা খায় তাদের কিডনি রোগ আরো ৩ গুণ ৪ গুণ বেশি দ্রুত হবে। ইনফ্যাক্ট হরমোন ইউজ করার থেকেও বেশি খতরনাক হচ্ছে এই ভাজা পোড়া। ইলন মাস্ক হয়তো দুনিয়া এখন সব থেকে রিচেস্ট, সে কার সাথে কম্পিট করছে? সে নিজের সাথেই কম্পিট করছে। সে হয়তো নিজের অ্যাসপিরেশন গুলাই অ্যাচিভ করার চেষ্টা করছে। সে এখন যদি মনে করে যে না, আমি আরো ১০ জনের থেকে তো আমার $20 বিলিয়ন বেশি আছে, আমার এত পরিশ্রম করার দরকার নাই, তাহলে তো অর্থনীতি ড্রপ করবে, কারণ তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। আপনি যদি ভালো এমপ্লয়ি না হন, তাহলে কিন্তু আপনি ভালো এন্টারপ্রেনার হতে পারবেন না। ভালো মন্দ বিচার করতে পারা হচ্ছে পড়াশোনার প্রধান উদ্দেশ্য, এটা প্রথম উদ্দেশ্য, তারপরে অন্য কিছু। আপনি সারা জীবন যদি আপনি ফিট থাকা ট্রাই করতেন, আপনার হয়তো ১০ লাখ টাকা খরচ হতো। তো আপনি ১০ লাখ টাকা বাঁচানোর জন্য আপনি ৫০ লাখ টাকা বেশি খরচ করলেন। বাইক বা কার কেনার পর একটা যদি হর্নও নষ্ট হয়ে যায়, আমরা সাথে সাথে দৌড়াই। ইঞ্জিনের প্রবলেম হলে আমরা সাথে সাথে দৌড়াই যে এখনই ঠিক করতে হবে। কিন্তু হেলথের ক্ষেত্রে আমরা নেগলেক্ট করি। যাকে আমার মনে হবে যে না, একে আমার পছন্দ, মানে আমার ক্যারিয়ারে কোনো ভ্যালু অ্যাড করছে না, আমরা আনফলো করবো, যেটা আমি করি, তাহলে আপনার ডিস্ট্রাকশন কমে যাবে। ইউটিউবে অনেক আপনার কি বলবো, ইনফরমেশনাল চ্যানেল আছে যারা সত্যি খুব ভালো ইনফরমেশন দেয়, তাদেরকে ফলো করেন। সোশ্যাল মিডিয়া খারাপ না, আমরা ইউজ করি খারাপ ভাবে। নিউক্লিয়ার এনার্জি কিন্তু খারাপ না। নিউক্লিয়ার বম এখন তৈরি করা হয়েছে ধ্বংসাত্মক কাজের জন্য। যতদিন পর্যন্ত সে মিষ্টি খাবার আপনি কন্ট্রোল করতে পারেন, চিনি মেশানো খাবার, ততদিন বন্ধু চিনি মেশানো খাবার তাকে দেওয়া যাবে না। ছোটবেলায় যে ১০ বছরের যে ট্রেনিংটা আপনি দিলেন তাকে, সেটা ওই ভবিষ্যতে ৫০ লাখ রেখে যাওয়ার সমান। নিজের কোয়ালিটির উপরে তখন ডাউট চলে আসে অনেক বড়, যখন আমরা টার্গেট। এখন অ্যাপল যদি প্রথম দিনই চিন্তা করতো যে আমরা 48 মেগাপিক্সেল ক্যামেরা দিব, তাহলে তারা আর কোনোদিনও প্রোডাকশন তৈরি শুরুই করতো না। ডোপামিন কিন্তু খারাপ না, ডোপামিন কিন্তু শর্ট টার্মে খারাপ, যেগুলো কুইক ডোপামিন সেটা খারাপ, লং টার্মে ডোপামিন খারাপ না। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অন্যরকম কথায়। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন তরুণ উদ্যোক্তা আবু সুফিয়ান তাজ ভাইয়া। ভাইয়ার যদি পরিচয় দিতে হয় তাহলে আমরা অনেকভাবেই দিতে পারি। ভাইয়া বহুবিধ জিনিস নিয়ে কাজ করেন। আমি যদি বলি যে ভাইয়া একজন স্পোর্টস নিউট্রিশনিস্ট, তাহলে সেটাও ঠিক আছে। যদি বলি যে হেলথ কোচ, সেটাও ঠিক আছে। আবার যদি বলি যে ফিটনেস কনসালটেন্ট, সেটাও কিন্তু ঠিক আছে। আজকে বিশেষ করে আমরা ভাইয়ার কাছে জানতে চাইব, এই যে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, তাদের লাইফে আসলে ফিটনেস জিনিসটার গুরুত্ব কেমন, অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল হেলথ, এগুলো একটা আরেকটার সাথে আসলে কিভাবে কানেক্টেড, এবং একাডেমিক লাইফকে এটা আসলে কিভাবে হেল্প করতে পারে কিংবা বাধা তৈরি করতে পারে, এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভাইয়ার সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আছি ভালো, ধন্যবাদ আপনাকে ভাই। আবার ওয়ান সেকেন্ড আবার আসলাম। এর আগে হয়তো আপনার সাথে আমাদের পডকাস্ট ছিল, হ্যাঁ, রকমারিতে ছিল একটা, আমাদের ছিল। আবার আসি, হয়তো আরো নতুন কিছু নিয়ে আলোচনা হবে এবং ভালো লাগবে হয়তো সবার, ইনশাআল্লাহ। ভাইয়া আমাদেরও এটাই টার্গেট যে আজকের এপিসোডটা যারা দেখবে তারা তাদের নিজেদের জীবনে কোনো না কোনো একটা ইমপ্রুভমেন্টের স্কোপ খুঁজে পাবে। বিশেষ করে স্টুডেন্টদের কাছ থেকে আমরা হেলথ রিলেটেড অনেক কিন্তু অভিযোগ পাই আমাদের পেজে কিংবা আমাদের মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে। নানান রকম যে প্রবলেমগুলো আসে, একাডেমিক প্রবলেম বাদ দিলে তার মধ্যে বেশিরভাগই আসে হয় ফিজিক্যাল হেলথ, না হয় মেন্টাল হেলথ নিয়ে। তার আগে ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে একাডেমিক লাইফে আসলে ফিটনেসের গুরুত্বটা কেমন, এটাকে আপনি কিভাবে দেখেন? এখন দেখেন যে গুরুত্বটা আমরা তো বুঝতে পারি না। আমি একটু আগে বলছিলাম যে আমরা গুরুত্ব কোনো কিছু তখনই বুঝতে পারি যখন সেখান থেকে আমরা কোনো কিছু অর্জন করার আমাদের লোভ থাকে ভেতরে, অথবা কোনো কিছু হারানোর ভয় থাকে। এই দুইটা যদি আমাদের ভিতরে ফিলিংস না আসে, সেক্ষেত্রে আমরা এই গুরুত্বটা বুঝি না। এক শ্রেণীর মানুষ কিন্তু গুরুত্বটা বুঝতে পারে, তারা হয় ডিসিপ্লিনড, যারা ধরেন যে কোনো কিছু ত্যাগ করতে পারে, হয়তো বা তার কোনো প্রবলেম নাই, তার না কোনো কিছু অর্জন করার লোভ আছে অথবা কোনো কিছু হারানোর ভয় নাই, তারপরেও সে এমন একটা কাজ বুঝে গেছে এখনই, তার বয়সের আগেই, হয়তো বা যেটা তার আজ থেকে 10 বছর 15 বছর পর কাজে লাগবে, কিন্তু সেটা সে এখনই রিকগনাইজ করছে এবং এখন থেকে কাজ শুরু করছে, তারা এই বেনিফিটটা পায় আর তারা টিকে থাকতে পারে। তো এই হেলথ জিনিসটা কি, যে আমরা 20-25 বছর বয়সে একটা স্টুডেন্ট কোনো দিনও
হেলথ রিলেটেড কোনো প্রবলেম ফেস করে না, যদি না সে জেনেটিক্যালি প্রবলেমে থাকে, হয়তো বা সে জন্মগতভাবে কোনো একটা রোগের ভিতরে আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু 99%ই এই বয়সটাতে আমরা কেউই হচ্ছে এই রোগের মধ্যে পড়ি না, যার কারণে আমরা গুরুত্বটা কম বুঝি। কিন্তু এখন তো দেখা যায় যে পড়াশোনা শেষ করতে অনেকের 30 বছর হয়ে যাচ্ছে মোটামুটি জবে ঢুকতে। তো যারা এই হেলথটাকে গুরুত্ব দেয় না 20 থেকে 30 বছর বয়সে, তারা দেখা যায় যে ঠিক যেই মাত্র তারা জবে ঢুকে 2-3 বছরের মধ্যে তারা দেখে যে বিভিন্ন রকমের মানে তাদের হেলথ রিলেটেড প্রবলেম শুরু হয়েছে। তো হেলথ রিলেটেড প্রবলেম যখন আপনার শুরু হয়, তখন কিন্তু আমরা কি করি যে ওই প্রোগ্রেসটা করতে পারি না। একটা ফিট মানুষ অবশ্যই তার মানে সারা জীবনে সারা দিনে যা কাজ করবে সবকিছু চিন্তা করবে তার ক্যারিয়ার রিলেটেড বা ফ্যামিলি রিলেটেড। কিন্তু যখন আপনি হচ্ছে অসুস্থ হয়ে গেলেন, তখন আপনি ক্যারিয়ার তো গেলই, 50% ধরেন তখন কি হচ্ছে, আপনি আগে হয়তো বা 50% ফ্যামিলি রিলেটেড চিন্তা ভাবনা করতেন, 50% ক্যারিয়ার রিলেটেড। যখন হেলথ মানে কনসার্ন হয়ে গেল, মানে আপনার কোনো একটা স্বাস্থ্যজনিত সমস্যা হয়ে গেল, তখন কিন্তু পার্সেন্টেজ ভাগ হয়ে গেল 33%। তখন 33% আপনার সময়, আপনার অর্থ, আপনার পরিশ্রম ব্যয় হবে আপনার স্বাস্থ্যকে ঠিক করার জন্য। কিন্তু যদি আপনি 20 বছর বয়সে এই মানে এফোর্টটা দেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে জাস্ট 10% সময় দেওয়া লাগবে। আপনি জানেন কি না, 1 ঘন্টা হচ্ছে সারাদিনের মাত্র 4%, 24 ঘন্টা 4%। আপনি যদি 4% সময় এখন থেকে দেন, অর্থাৎ যাদের বয়স 18, 20, 25, তারা যদি এখন থেকে 4% সময় ব্যয় করে ফিটনেসের প্রতি, তাহলে কি হবে, এই যে 30-এর পর যে 33%, ওইখান থেকে কিন্তু আপনি 4% বের করে নিলেন, তাহলে 29% সময় আপনার বেঁচে গেল। বুঝতে পেরেছেন? 29% সময় আপনার, 29% আপনার অর্থ, এগুলো বেঁচে গেল। পার্সেন্টেজ আরো বেশি হতে পারে। কেউ কেউ যদি অতিরিক্ত অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে 100%ই তাকে হচ্ছে তার হেলথের পিছনে সময় দেওয়া লাগছে, তখন ক্যারিয়ারও বাদ চলে যায়, কিছুই করতে পারছে না, ফ্যামিলির লাইফও ঠিক থাকছে না, মেন্টাল হেলথও ঠিক থাকছে না। তাহলে দেখেন, মাত্র 4% সময় যদি আপনি এখন ইনভেস্ট করেন, তাহলে সেটা আপনার ভবিষ্যতে 29% সময় আপনার বাঁচিয়ে দিচ্ছে। তো এটা আমরা কিন্তু রিয়েলাইজই করি না, কারণ আমরা ভাবি না এগুলো নিয়ে। তো যেহেতু আমাদের হারানোর ভয় নাই অল্প বয়সে, বা কোনো কিছু পাওয়ারও, যেমন আপনি 18-20 বছর বয়সের একটা ছেলের বা একটা মেয়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে হরমোন থাকে, যার কারণে এই সময় কেউ প্রবলেম ফেস করে না। মানে এই সময় কিন্তু হরমোনের একদম পিকে থাকে। মানে ছেলেদের শুরু হয় 16 থেকে শুরু হয়, 18 বছর 20 বছর বয়স বা 25 পর্যন্ত টেস্টোস্টেরন হরমোনে একদম পিকে থাকে। মানে এই সময় পুরুষত্ব একদম টপে থাকে, ওষুধও আপনার হচ্ছে অসুখও কম হয়। ফিমেলদের ক্ষেত্রে একটু আগে শুরু হয়, হয়তো বা 13-14 বছর বয়স থেকে তাদের অ্যাস্ট্রোজেন হরমোন উৎপন্ন হওয়া শুরু হয়, এবং 18-20 পর্যন্ত ফিমেলদের ক্ষেত্রে একদম পিকে থাকে। এই সময়টাতে মেয়েদেরও কোনো রকম প্রবলেম থাকে না। কিন্তু যখন এই যে হরমোনটা কমতে শুরু করে, ছেলেদের ক্ষেত্রে 30-এর পর প্রতি বছর 1% করে কমে, মেয়েদের ক্ষেত্রে 25-এর পরই প্রতি বছর 1% করে কমে, তখন ফ্যাটি লিভার, ডায়াবেটিস, এই হাবিজাবি আরও অনেক রোগ শুরু হয়। আর স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা তো অনেক দৌড়ঝাঁপ করি, ক্লাসে যাই, এই করি, পরিশ্রমটা বেশি হয়, তো ওই সময় আমাদের অসুখগুলো কম হয়। তো এই জিনিসগুলো আমরা রিয়েলাইজ করি না, যেহেতু আমাদের স্বাস্থ্যজনিত কোনো সমস্যা নাই, যার কারণে আমাদের কোনো লোভও নাই। আমরা কি পাবো? ধরেন আপনার কাছে ভালো স্বাস্থ্য আছে, তাহলে আপনার ভিতরে তো সেই লোভটা আসবেই না ভালো স্বাস্থ্য পাওয়ার। তো এইটা এই ক্ষেত্রে যারা হয়, কিছু মানুষ আছে যারা ডিসিপ্লিন হয়ে যায়, যারা মনে করে যে স্বাস্থ্য তো জাস্ট 20 বছর 30 বছরের জন্য না, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে তো সুস্থ থাকতে হবে না। যারা অসুস্থ হয় তারা তো বুঝে যে কষ্টটা কি। তো এই কারণে মানুষের এই সময় আগ্রহ আসে না। কিন্তু খুব কম মানুষ যারা আমার ভিডিও বা আমার কথা এখন শুনছে, তারা যদি এখন রিয়েলাইজ করে এবং 4% করে এখন সময় দেয়, তাহলে আমি একটু আগে ক্যালকুলেশন দিয়ে দিলাম আপনাকে যে আপনার 29% সময় এবং অর্থ বেঁচে যাবে। মানে ভবিষ্যতের ভাবনা ভাবা যে জ্ঞানীর কাজ, এটা আসলে তো এমনি বলে না। এটা এমনি বলে না। তার মানে হচ্ছে ডেইলি আমরা যদি হচ্ছে 4% সময় এখন ব্যয় করি, তাহলে হচ্ছে ভবিষ্যতে এটা আমাকে অনেক বেনিফিট দিবে। আর সত্যি কথা বলতে, মানুষ যখন এই যে এরকম মানে তার ভরা যৌবনে থাকে, তখন তো আসলে হচ্ছে ছোটখাটো অসুখ বিসুখ হলেও কেউ আসলে পাত্তা দেয় না। কিন্তু এগুলো যে আস্তে আস্তে অ্যাকুমুলেট করতে থাকে, ভবিষ্যতে যে তার বড়সড় বিপদে পড়ার সম্ভাবনা থাকে, এটা মানুষ আসলে ওইভাবে কেয়ার করে না। আর স্টুডেন্ট লাইফে বিশেষ করে যে মানে ছাত্র অবস্থায় খুব স্বাস্থ্যের প্রতি অনেক সচেতন, বা হচ্ছে এটাকে অনেক টেক কেয়ার করে, এটা নিয়ে হচ্ছে অনেক প্যারা নেয়, এরকম পার্সেন্টেজ কিন্তু খুব কম পাওয়া যায়। বরং উল্টোটাই আসলে হচ্ছে বেশি দেখা যায়। আবার যারা অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করে, যেমন অনেক আছে না যে জিমে যাওয়া শুরু করে, বডি বানাবো, বডি বানানো ফিটনেসের কিন্তু সাইডের, ওটা বডি বিল্ডিং কিন্তু শৌখিনতার বিষয়। ফিটনেস জিনিসটা আর বডি বিল্ডিং দুইটা টোটালি আলাদা। এটা যদি একটু এক্সপ্লেইন করে দিতেন ভাই। যখন আপনি ফিট থাকা ট্রাই করছেন, তখন আপনি লুকের পেছনে যাচ্ছেন না, আপনি আপনার ইন্টারনাল বডির হেলথের পেছনে, ফাংশনালিটি, মানে ফাংশন ওভার ফর্ম। যখন আপনি বলছেন যে আপনি বডি বিল্ডিং করবেন, তার মানে আপনি লুকের পেছনে যাচ্ছেন, মানে আপনাকে দেখতে যেন একটু স্মার্ট লাগে আর মাস্কুলার লাগে, এটা হচ্ছে ব্যাপার। তো যখন আমরা লুকের পেছনে যাই, যদি সেটার সাথে ক্যারিয়ার রিলেটেড, ধরেন আপনি ফিউচারে
ফিটনেস ট্রেনার হতে চান, অথবা হচ্ছে আপনি কোচ হতে চান, অথবা জিমনেশিয়াম ওপেন করতে চান, বা যে কোনো কিছু মানে এই রিলেটেড ক্যারিয়ার করতে চান, সেক্ষেত্রে লুক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে লুক লাগবে, কারণ কি লুক না থাকলে মানুষ আপনাকে ভরসা করবে না। কিন্তু যখন আপনার এরকম কোনো ক্যারিয়ার চয়েস নাই, তাহলে তখন আপনার এই বডি বিল্ডিং এই জিনিসটা থেকে দূরে সরে এসে জাস্ট ফিট থাকার ট্রাই করা উচিত। তো আমরা এই জায়গায় ভুল করি, আমরা ক্যারিয়ারই চয়েস করি না, কিন্তু আমরা শুরু করে দিই মানে এমন একটা কাজ শুরু করি যেটা আমরা হয়তো সারা জীবন মেনটেন করতে পারবো না। যারা লুকের জন্য এক্সারসাইজ করে তারা প্রত্যেকেই জানে যে এটা যদি মেনটেন না করে, এই লাইফস্টাইল যদি দীর্ঘদিন মেনটেন না করে, আর সেই পরিমাণ যদি তাদের অর্থ না থাকে, ব্যাকআপ না থাকে, সেক্ষেত্রে সেটা বেশি দিন থাকবে না। কিন্তু এটা আমরা রিয়ালাইজই করি না। আমরা অল্প বয়সে থাকি, তো অনেক সময় আমরা হয়তো আমাদের বাবা মায়ের কাছে যে পকেট মানি টাকা পাই, সেটা দিয়ে আমরা খাবার সংগ্রহ করি, বা কেউ কেউ হয়তো বেশি পকেট মানি পায়, কেউ কেউ হয়তো অল্প বয়স থেকে আর্নিং শুরু করে, তারাও সেই টাকাটা ওখানে ইনভেস্ট করে। কিন্তু ইনভেস্ট করে আপনি যদি রিটার্ন না পান, তাহলে ওটা পুরাই ওয়েস্ট। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে স্বাস্থ্য ভালো থাকলে তো ভালো, কিন্তু স্বাস্থ্য ভালো থাকা আর লুক দুইটা আমি আগে আলাদা করে দিলাম। যারা হচ্ছে জাস্ট সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করে, তারা হচ্ছে যদি ক্রিকেট খেলে, ফুটবল খেলে, যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, সেক্ষেত্রে তারা সুস্থ থাকবে। আর সাথে যদি হেলদি খাবার খায়, মানে আনহেলদি খাবার, প্রসেস ফুড খাবারগুলোকে অ্যাভয়েড করে, সেক্ষেত্রে সে ফিট থাকবে। সেক্ষেত্রে কিন্তু তার টাকা খরচ হচ্ছে না, উল্টা আরো বেঁচে যাচ্ছে অনেকগুলো টাকায়। কারণ তাকে সিগারেট খাওয়া লাগছে না, তাকে হচ্ছে ভাজা পোড়া খাওয়া লাগছে না, তাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া লাগছে না। হ্যাঁ, অকেশনালি খেতে পারে সে, কিন্তু হচ্ছে যে ব্যক্তি এগুলো নিয়ে চিন্তা করে না, সে হরহামেশাই রেস্টুরেন্টে যাবে, বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করবে, মানে পার্টিতে যাবে। তো এগুলোতে কি হয়, খরচ কন্ট্রোল থাকবে না। তো যারা স্বাস্থ্য সচেতন হয়ে যায় শুরু থেকে, স্বাস্থ্য সচেতনতা আর বডি বিল্ডিং দুইটা আলাদা জিনিস। ভাইয়া, দুই রকমই তো দেখা যায়। একটা হচ্ছে যে স্বাস্থ্যের প্রতি মানে খুবই অসচেতন, আবার কেউ কেউ হয়তো ওভারলি এনথুসিয়াস্টিক হয়ে হয়তো গুগল সার্চ করে মনে করে যে আমার হয়তো এখন হচ্ছে সাপ্লিমেন্ট খাওয়া লাগবে, প্রোটিন খাওয়া লাগবে, এই সেই করা লাগবে। এইটাকে কিভাবে? এটা ইয়াং জেনারেশনের অনেক বড় প্রবলেম। এখানে প্রবলেম হচ্ছে যে দুইটা প্রবলেম। একটা হচ্ছে আমরা জাস্ট খাতা কলমে শিক্ষিত, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের যারা গার্জিয়ান, যারা ট্রেনার থাকে, কোচ থাকে, তারা অনেক সময় মিসগাইড করে প্রফিটের জন্য। এখন দেখেন যে সবকিছু কিন্তু গুগলে অ্যাভেলেবল, আপনি ইন্টারনেটে সার্চ দিলে, এখন তো এআইও চলে আসছে, আপনি একদম ব্রিফলি মানে পেয়ে যাবেন, ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের জন্য কোনটা প্রয়োজন, কোনটা প্রয়োজন না, তো কোনটা কেন খেতে হয়, কোনটা কার দরকার। কিন্তু এটা আমরা ডিসাইড করি না। যেমন সব থেকে বেশি হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের প্রবলেম থাকে, যেটা ফেস করে তারা, যে জিমে ঢুকলে তাদেরকে হয়তো বা কোনো একজন ট্রেনার বলে দেয় যে তোমাকে তো প্রোটিন, ক্রিয়েটিন, আরো হাবিজাবি সাপ্লিমেন্ট ইউজ করতে হবে যদি তুমি মাসকুলার হতে চাও। কিন্তু ট্রেনারের এখানে দায়িত্ব হচ্ছে সেই ছেলেটাকে আগে বোঝানো যে তোমার ক্যারিয়ার চয়েস কি। যদি তুমি ফিউচারে আসলে এই দিকে কোনো ক্যারিয়ার করতে চাও, সেই ক্ষেত্রে তুমি প্রোটিন নাও, ক্রিয়েটিন নাও, এগুলো কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না। আমি পরে আসছি, সাইড এফেক্ট কার হবে, ওভারডোজের কারণে, আমি পরে আসছি ওই বিষয়টাতে। তো আগে তাকে বলতে হবে যে তুমি কি ক্যারিয়ার চয়েস করতে চাও কিনা এখানে, নাকি যা শখ তোমার। যদি সে হচ্ছে তার ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়, তার ব্যাকগ্রাউন্ড স্ট্রং হয়, সেক্ষেত্রে সে শখেও করতে পারে, নিতে পারে সাপ্লিমেন্ট, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তার ব্যাকগ্রাউন্ড স্ট্রং না হয়, সেক্ষেত্রে তাকে ট্রেনারই বলা উচিত না এইসবে মাথা ঘামিও না, তুমি হচ্ছে আগে তোমার ক্যারিয়ার ফোকাস করো আর ফিট থাকা ট্রাই করো জাস্ট। আর সুস্থ থাকার জন্য তোমার হচ্ছে সাপ্লিমেন্টের দরকার হয় না। সাপ্লিমেন্ট দরকার হয় যখন কেউ লুকের পেছনে যায়, যখন কারো দরকার হবে যে না আমি নর্মাল মানুষের থেকে আমাকে যেন দেখতে একটু বেশি মাসকুলার লাগে, তখন সাপ্লিমেন্টের দরকার হয়। সাধারণ মানুষকে আমরা সবসময় চেষ্টা করি, যেটা আমাদের টিম যারা আছে, আমাদের ট্রেনাররা যারা আছে, যাদেরকে আমরা বুঝাই, সবসময় আমি বুঝাই যে সাধারণ যারা আছে তাদেরকে আমরা জাস্ট ন্যাচারাল ফুড থেকে কোথায় থেকে আমি প্রোটিন পাবো, কোথায় ক্রিয়েটিন পাবো, মানে কি খেলে আমার প্রি ওয়ার্কআউট খাওয়া দরকার হবে না, এনার্জি অনেকক্ষণ থাকবে, কোনটা খেলে আমার ঘুম ভাব দূর হয়ে যাবে, এগুলো আমরা ন্যাচারাল ফুড দিয়ে শেখাবো মানুষকে, এডুকেট করবো ন্যাচারাল ফুড দিয়ে। তাহলে লাইফে ডিসিপ্লিনও আসে। তখন হচ্ছে মানুষ শর্টকাট খুঁজে না। কিন্তু যদি আমরা তাদেরকে এই শর্টকাট গুলো আগে দেই, তাহলে তারা কি করবে, অলস হতে শুরু করবে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। অনেকে দেখবেন যে জিমে এক্সারসাইজ করে, সাথে পার্সোনাল ট্রেনার রাখার পর সে ওয়েট প্লেটও পার্সোনাল ট্রেনারকে দিয়ে মানে তোলায় নেয়, যে হচ্ছে আমার ট্রেনার হচ্ছে উঠিয়ে দিবে। অনেক ট্রেনার এরকম করে, অনেকে করে না। কিন্তু কিছু জিনিস পার্সোনাল ট্রেনারের কাছে আপনি জাস্ট টিপস নেবেন, যে হচ্ছে ভাই আমি আমার ফর্ম ঠিক আছে কিনা, টেকনিক ঠিক আছে কিনা। বাকি সব কাজ আপনাকে জিমে নিজে একাই করতে হবে। আপনার পানির বোতলে পানি ভরা, এটাও আমরা দেখি যে কিছু ট্রেনার আছে, ক্লায়েন্ট হয়তো বেশি পেমেন্ট করেছে, তাকে হচ্ছে পানির বোতলে পানি ভরে দিচ্ছে, সাপ্লিমেন্ট গুলাই দিচ্ছে। এইগুলো করা যাবে না। এগুলো আপনার কিন্তু প্রফেশনালিজমের ভিতরে পড়ে না, আরো কোয়ালিটি কমে যায়। বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ব্যাপার। তো এই এইরকম ট্রেনারদের থেকেই হচ্ছে অনেকে মিসগাইডেড হয়ে যায়, যে হচ্ছে তার কাছে একটা প্রোডাক্ট সেল করি, ওখানে আমি একটু কমিশন পাবো, এটা হচ্ছে ব্যাপার। এখন আসি যে
প্রোটিন হ্যাঁ প্রোটিন জিনিসটা কিন্তু একদমই টোটালি ন্যাচারাল খাবার থেকে তৈরি। অনেকে মনে করতে পারে যে প্রোটিন মনে হয় হারাম, অনেকেই শুনেছি যারা যাদের এরকম আইডিয়া নাই। এখন সাপ্লিমেন্ট কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে হরমোনাল আর একটা হচ্ছে নর্মাল যে ফুড বেসড সাপ্লিমেন্ট। প্রোটিন জিনিসটা হচ্ছে আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না, এটা হচ্ছে এসেনশিয়াল সাপ্লিমেন্ট। এখন দেখেন প্রোটিন কার খাওয়া দরকার? এখন যে ব্যক্তি এক্সারসাইজ করে তার আইডিয়াল বডি ওয়েট যত, তার বিপরীতে প্রতি 1 কেজি ওজনের বিপরীতে 1 গ্রাম প্রোটিন খাবে। যেমন আপনার ওজন কত ভাই এখন? এখন হচ্ছে 63 ধরলাম আইডিয়াল আপনার ওজন 60 কেজি, হয়তো বা 3 কেজি এক্সট্রা এক্সেস ফ্যাট আছে, তো আইডিয়াল ওয়েট 60 কেজির উপরে আপনাকে 60 গ্রাম প্রোটিন খেতে হবে যদি জাস্ট আপনি হেলদি থাকতে চান। আপনি জাস্ট ধরেন নর্মাল হাঁটা চলাফেরা করেন, আপনি কিডনি আপনার ঠিক আছে, আপনার হার্ট ঠিক আছে, আপনার অন্য কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আপনি নর্মালি 1 গ্রাম করে প্রোটিন নেবেন। যখন আপনি বলবেন যে না আমি একটু মাসল তৈরি করতে চাই বা আমি এক্সারসাইজ করি, ধরেন এক্সারসাইজ করেন, আপনি একজন ক্রিকেটার, আপনি মাসলও তৈরি করতে চান না, কিন্তু চান যে আপনার যেন মাসলগুলো স্ট্রং থাকে, বেশি মাসকুলার হবো না, স্ট্রং থাকে, সেক্ষেত্রে 1.5 গ্রাম প্রোটিন প্রতি 1 কেজি ওজনের বিপরীতে, সেক্ষেত্রে আপনার 90 গ্রাম প্রোটিন লাগবে। এবার আসি যারা বডি বিল্ডিং করতে চায়, মানে যাদের লুক দরকার, তারা 2 গ্রাম প্রোটিন নেবে, তার মানে 120 গ্রাম প্রোটিন লাগবে আপনার ক্ষেত্রে। এখন দেখেন যে 120 গ্রাম প্রোটিন আপনি ন্যাচারাল খাবার থেকে নিচ্ছেন কিনা সারাদিনে। ধরেন আপনি বডি বিল্ডিং করতে চান, আচ্ছা ধরেন যে আপনি বডি বিল্ডিং করবেন, আপনি সুস্থ থাকছেন, আপনি সারাদিনে 60 গ্রাম প্রোটিন দরকার আপনার। আপনি ধরেন যে 100 গ্রাম চিকেনে, যদি মুরগির বুকের মাংস হয় সেক্ষেত্রে প্রায় 31 গ্রাম প্রোটিন থাকে, 30 থেকে 31 গ্রাম। আপনি যদি সারাদিনে 200 গ্রাম চিকেন খান তাহলে আপনার 60 গ্রাম প্রোটিন কিন্তু হয়ে গেল। আপনার কিন্তু তখন যদি আপনি আলাদা করে এক্সট্রা করে প্রোটিন সাপ্লিমেন্ট ইউজ করেন, সেটা আপনার বডিতে ফ্যাট হিসেবে স্টোর হবে, অথবা হজম হবে না, বদ হজম হবে, তার মানে আপনার কিন্তু দরকার হচ্ছে না প্রোটিন অতিরিক্ত। এখন দেখেন যে ব্যক্তির কোনো রান্না করার স্কোপ নাই, সে রান্নাও জানে না, বাসা থেকে দূরে থাকে, মেসে থাকে, তার 60 গ্রাম প্রোটিনও হচ্ছে না, সে এক্সারসাইজ হচ্ছে মোটামুটি এক্সারসাইজ করা, অত হার্ড এক্সারসাইজ করে না, সেক্ষেত্রে সে কিন্তু হোয়ে প্রোটিন ইউজ করতে পারবে। তার ব্যায়াম করার বয়স যদি প্রথম দিন হয় সেক্ষেত্রে ইউজ করতে পারবে। আর যে ব্যক্তির ব্যায়াম করার বয়স 10 বছর হয়ে গেছে, ধরেন আপনি 10 বছর ধরে ব্যায়াম করেন আর আপনি হচ্ছে 120 গ্রাম প্রোটিন, আপনি 60 কেজি ওজনের বিপরীতে 120 গ্রাম প্রোটিন আপনি ন্যাচারাল ফুড থেকে নিচ্ছেন, এগস, ফিশ, চিকেন থেকে, তাহলে আপনার 10 বছর পর আপনার সাপ্লিমেন্টের দরকার হবে না। মানে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। কার দরকার? যে রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে পারছে না, ফুলফিল করতে পারছে না। যে ব্যক্তি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছে তার কিন্তু প্রোটিনের দরকার নাই। আর হুয়ে প্রোটিন হচ্ছে প্রোটিন 2-3 ধরনের হয়, একটা ভেগান হয়, সব থেকে বেশি পরিচিত হচ্ছে হুয়ে প্রোটিন। এটা হচ্ছে ঘোল, আমরা যে নর্মাল ঘোল চিনি, আমরা শুনি না আগে বিক্রি করতে অনেকে মাথায় নিয়ে দুধ, এখন সেটা হয় না, এখন তো এটা হয়তো বা গ্রামে গঞ্জে হতে পারে, শহরে এগুলো নাই। তো এটাই হচ্ছে মেশিনে অনেক সুন্দরভাবে প্রিমিয়াম কোয়ালিটির মাধ্যমে পাউডার তৈরি করা, যেমন দুধের পাউডার হয় সেরকম ঘোলের পাউডারটাই আমরা হচ্ছে খাই, বুঝছেন? দুধকে ফাটানোর পর দেখবেন একটা সবুজ টাইপের একটা পানির মতো থাকে, ওই পানিটাকে শুকানোর মাধ্যমে ওয়ে প্রোটিন তৈরি করা হয়। তো এটা একদমই ন্যাচারাল, এটাতে কোনো ইয়ে থাকে না, মানে হচ্ছে এটাতে মানে অনেকে বলে না হারাম হালাল, এগুলোর বিষয়ে এখানে কোনো কিছু নাই। তবে হ্যাঁ, যারা ভেজিটেরিয়ান, যারা হচ্ছে দুধও খায় না, ডিমও খায় না, তাদের ক্ষেত্রে এটা খাওয়া যাবে না, তারা ভেগান প্রোটিন ইউজ করবে। অনেকে আছেন যে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা ভেগান প্রোটিন ইউজ করতে পারে, কিন্তু এগুলো সবই হচ্ছে একদম ন্যাচারাল ফুড থেকেই তৈরি হয়। আপনার সাইড ইফেক্ট হবে না। হবে কখন? যখন আপনি প্রোটিন আপনার দরকার 60 গ্রাম, কিন্তু খাচ্ছেন আপনি 70-80 গ্রাম দীর্ঘদিন ধরে, প্লাস আপনি পানিও ঠিক মতো খান না, মানে অল্প খান প্রয়োজনের তুলনায়, প্লাস হচ্ছে আপনি এক্সারসাইজও করেন না, সেক্ষেত্রে আপনার কিডনি আস্তে আস্তে এটাকে, যেহেতু এটা হচ্ছে কিডনি ইয়ে করতে পারছে না, প্রসেস করতে পারছে না, তো এটা কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেক্ষেত্রে। কিন্তু আমি আজ পর্যন্ত কখন আপনি হসপিটালে যাবেন, যারা এই ভিডিওটা দেখছেন, কখন আপনি হসপিটালে যে আপনি যত কিডনি রোগী আছে প্রত্যেকে জিজ্ঞেস করবেন, আপনি একটা লোকও পাবেন না যে জীবনে কোনোদিনও এক্সারসাইজ করেছে বা প্রোটিন সাপ্লিমেন্ট খেয়েছে। অধিকাংশ কিডনি রোগটা জেনেটিক্যালি হয় আর ভাজা পোড়া খাওয়া থেকে হয়। অতিরিক্ত ভাজা পোড়া যারা খায় তাদের কিডনি রোগ আরো 3-4 গুণ বেশি দ্রুত হবে। ইনফ্যাক্ট হরমোন ইউজ করার থেকেও বেশি খতরনাক হচ্ছে এই ভাজা পোড়া। কিন্তু ভাইয়া, এই মানে ভাজা পোড়া খাওয়া যদি এতই মানে বাজে হয় এবং এটা যদি কিডনি রোগের এত বড় কারণ হয়, দেখেন স্কুল কলেজের সামনেই কিন্তু হচ্ছে বিশেষ করে এই ধরনের ভাজা পোড়া এবং এই ধরনের যেসব ফুড, এগুলোর হচ্ছে আখড়াটা বেশি থাকে। আমাদের বুঝি আমরা কিন্তু ছোটবেলা ক্লাস 6 এ আমাদের একটা বই ছিল, পুষ্টি নিয়ে একটা 6 বা 5 এ বই ছিল, ওটা কিন্তু আমরা জাস্ট পাস করার জন্য পড়েছি। ওই বইটা যদি এখনো কেউ কিনে নিয়ে ওই বইটা যদি আবার পড়ে, যাদের বয়স ধরেন 30 হয়ে গেছে, আমাদের মতো এজে আছে, তারা যদি আবার পড়ে তাহলে তারা বুঝতে পারবে যে কোন খাবারটা কোন কোন কাজে লাগে, এবং এটাও বুঝতে পারবে যে দুনিয়াতে পুষ্টিকর অপুষ্টিকর খাবার বলে কিছু হয় না।
হয় হচ্ছে সেটাকে কিভাবে আপনি তৈরি করছেন, প্রসেস করছেন। ভাজা পোড়া কিভাবে তৈরি করছে, সেখানে আপনি হচ্ছে আটা দিচ্ছেন, আটাটা আপনি গমের হতে পারে, যাই হতে পারে, আলু থাকছে, সবজি থাকছে, ধরো একটা সিঙ্গারের ভিতরে কলিজা থাকছে, আলু থাকছে, তারপরে হচ্ছে আটা থাকছে, এগুলো নিয়ে তো সিঙ্গারা তৈরি করছি, কিন্তু ওটাকে আমরা তেলে ভেজে প্রসেস করছি অনেক, তাও আবার সেটা পোড়া তেল। জিনিসগুলো কিন্তু যদি আপনি মানে আলাদা আলাদা করেন সেক্ষেত্রে হেলদি, কিন্তু যখন এক জায়গায় করে তেলে ভাসছেন তখন কিন্তু সেটা আনহেলদি হয়ে যাচ্ছে। এলিমেন্ট কিন্তু সেম, ওগুলো যদি আপনি আলাদা আলাদা খান, আর যতটুকু দরকার, ধরেন আপনার সারাদিনে 50 গ্রাম কার্বোহাইড্রেট দরকার, 50 গ্রাম কার্বোহাইড্রেট যদি আপনি আলাদা করে খান আপনার ক্ষতি হবে না কোনো রকম। কিন্তু আমরা যখন ভাজা পোড়া খাই তখন অনেকগুলো এলিমেন্ট আমরা এক জায়গায় করে মানে কন্ট্রোলের উপরে চলে যাচ্ছে। ধরেন যেমন 60 গ্রাম প্রোটিন আপনার সারাদিনে দরকার, আপনি যদি 70 গ্রাম খান যেমন কিডনি নষ্ট হবে, তেমন ধরেন আপনার 60 গ্রাম কার্বোহাইড্রেট সারাদিনে দরকার, আপনি যদি 80-90 গ্রাম খান সেক্ষেত্রে আপনার কিডনি প্রসেস করবে না, অথবা আপনার ব্লাডে সুগার লেভেল বাড়বে, আপনার ডায়াবেটিস হবে। মানে যখনই আমরা কোন একটা নিউট্রিশন, কোন একটা অ্যামাউন্ট, মানে ধরেন সেটা প্রোটিন হোক, তারপরে কার্বোহাইড্রেট হোক, ফ্যাট হোক, এগুলো প্রয়োজনের তুলনায় বেশি খাবো, তখন আমাদের কোনো না কোনো একটা ক্ষতি হবে। যেমন আপনি যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ফ্যাট খাওয়া শুরু করেন, সেটা হোক হেলদি অথবা আনহেলদি, সেক্ষেত্রে আপনার কিডনিতে হচ্ছে হার্টের প্রবলেম হবে, বুঝতে পেরেছেন, বা হচ্ছে লিভারে ফ্যাট জমবে, ফ্যাটি লিভার হতে পারে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কার্বোহাইড্রেট যদি খান, মানে যেটা হচ্ছে আমরা মিষ্টিতেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে, কিন্তু সেটা সিম্পল কার্ব, মানে যেটা আমরা নর্মাল মিষ্টি খাই না বা চিনি খাই না, চিনি কিন্তু সিম্পল কার্ব। কার্বোহাইড্রেট দুই ধরনের হয়, কমপ্লেক্স আর সিম্পল। কমপ্লেক্স হচ্ছে যারা কার্বোহাইড্রেটের সাথেও আরো অনেকগুলো নিউট্রিশন থাকে কমপ্লেক্স কার্বে, যেমন হচ্ছে আপনি যদি ভুট্টাতে কমপ্লেক্স কার্ব পাবেন, লাল আটার যেটা রুটি সেটা কমপ্লেক্স কার্ব, আপনি খিচুড়ি যদি ডাল দিয়ে ডালের পরিমাণ বেশি দেন সেটাও কমপ্লেক্স কার্ব হয়ে যাবে। তো এইটা যখন আপনি খাবেন তখন আপনার শরীরে খুব একটা ক্ষতি হয় না, কারণ ব্লাড সুগার লেভেল দ্রুত বাড়ে না, স্লোলি বাড়ে। কিন্তু আমরা যদি সিম্পল কার্ব প্রয়োজনের মানে যতটুকু প্রয়োজন ততটুকু খাই, সেক্ষেত্রে আপনার শরীরের ক্ষতি হবে না। আমরা কি করছি, আমরা ওই ভাজা পোড়া, যেহেতু ওই প্রসেস ফুডগুলো কি হয় অনেকগুলো এলিমেন্ট এক জায়গায় থাকে, তো আর জায়গা কম কিন্তু প্রচুর পরিমাণে থাকে, অল্প জায়গায় প্রচুর পরিমাণে ক্যালোরি, ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য। তো এই কারণে কি হয় যে আমরা মনে করি যে আমরা অনেক অল্প খাচ্ছি, কিন্তু আমরা বেশি খেয়ে ফেলি আসলে। তো ইউরিক অ্যাসিড বা হচ্ছে এই সব জিনিসগুলো বাড়ে হচ্ছে এই ভাজা পোড়ার কারণে। বিস্কিট খাচ্ছি, তারপরে হচ্ছে আমরা ওই পুরি, সিঙ্গারা, চানাচুর, এইসব স্কুলে তো অনেকে হচ্ছে মানে টিফিন হিসেবেই হচ্ছে পুরি সিঙ্গারা খায়। ভাই আপনার কথা থেকে আরেকটা কথা মাথায় আসলো, অনেকে এরকম হচ্ছে অনেক প্রবলেম নিয়ে আসে, তখন হচ্ছে দেখা যায় যে মানে তার সাথে কথাবার্তা বলে যে ডাক্তার কি বলছে তাকে যে তুমি পানি কম খাও। তো তখন স্টুডেন্টকে জিজ্ঞেস করলে সে তখন বলে যে আমি তো সারাদিন ক্লাসে থাকি, আমি একটু পর পরে পানি খেলে আমাকে বারবার ওয়াশরুমে যেতে হবে, ক্লাস থেকে উঠতে হবে, এরকম, এই জন্য হচ্ছে সারাদিন পানি খাই না। তো এইটা আসলে একটা মানে মারাত্মক প্রবলেম, এটা খুব কমন। এটার প্রতিকার কি? অনেক সময় দেখা যায় কেন পানির বোতল তো সাথে নিয়ে যাওয়াই যায়, সমস্যা নাই। অনেক সময় দেখা যায় যে কিছু টিচার বলে যে আমার ক্লাসে বসে কেউ পানি খাওয়া না। আমার কাছে যদি মনে হয় যে কেউ যদি খুব অ্যাট্রাকটিভ ওয়েতে পড়াশোনা করায়, সেক্ষেত্রে অনেকে পানি খাওয়ার কথা ভুলে যাবে তার পড়াশোনা দেখে। আমি কখনো এটা বিলিভ করি না যে কাউকে জোর করে মনোযোগী করা যায়, কাউকে জোর করে মনোযোগী করা যায় না, কাউকে ডিসিপ্লিনও জোর করে করানো যায় না। আপনি তাকে অনুধাবিত করতে পারেন যে তুমি এটা অনুধাবন করো যে তোমার এটা কেন দরকার। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি যদি ধরেন কাউকে বলেন, জাস্ট সরাসরি বলেন যে তুমি সিগারেট খাও কেন, এত সিগারেট খেতে হয় না বা সিগারেট খাওয়া যাবে না, জাস্ট আপনি তাকে শাসন করলেন, কিন্তু তাকে কখনো বুঝালেন না যে সিগারেট হচ্ছে খেলে এই ক্ষতি হয়, এই ক্ষতিগুলো জেনে নাও, জেনে নেওয়ার পর তুমি এবার ডিসাইড করো যে তুমি খাবা কি খাবা না। যেমন আমার সন্তান হয়েছে কিছুদিন আগেই, সে হয়তো বা ভবিষ্যতে বড় হবে, তার উপরে কিন্তু আমার কন্ট্রোল থাকবে না। যতদিন তারপরে আমার কন্ট্রোল আছে আমি চেষ্টা করবো তাকে মানে হেলদি ওয়েতে বড় করার, কিন্তু এক না এক সময় কিন্তু সে তার বয়স পর্যাপ্ত পরিমাণে হয়ে যাবে, 18 হয়ে যাবে, সেই সময় সে ড্রাগসও নিতে পারে, সেই সময় এটা হতেও পারে, সেটা তার সঙ্গ খারাপও হতে পারে। কিন্তু আমার দায়িত্ব কি, তাকে ডিসিপ্লিন, তাকে বোঝানো যে এটা করলে এই ক্ষতি হয়, ফিউচারে এই হচ্ছে সমস্যা হতে পারে। তুমি যদি এটার উপরে অ্যাওয়ার থাকো, মানে তুমি জেনে যদি এটা নাও, তাহলে তুমি করতে পারো। কিন্তু আমি যদি তাকে বলি না তোমার ওই ছেলের সাথে মেশা যাবে না, তোমার এটা খাওয়া যাবে না, তোমার ওটা করা যাবে না, এটা কি করে, যখন আমরা কাউকে নিষেধাজ্ঞা দিই বা বাধা দিই তখন মানুষের ওটা করতে আরো বেশি ইচ্ছে হয়। কিন্তু যখন আমরা তাকে বুঝিয়ে দিই যে এটার ফলে এই ড্রব্যাকস হয়, তখন সেটা তার উপরে চলে যাচ্ছে। সে লাইফে কখনো ভবিষ্যতে যে আমাকে দোষ দিবে না যে আমার বাবা আমাকে জাস্ট হচ্ছে নিষেধ করে গেছে, কখনো বোঝায়নি যে এটার ফলে এটা হয়। তো আমি যতজন বাবা মা যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, তারা কিন্তু সবসময় সন্তানের ভালোই চাই, কিন্তু ওয়েটা রং হয়, তারা বোঝায় রং ভাবে, এমন তারা ফোর্স করে যে আমি তোমার উপরে কর্তৃত্ব খাটাচ্ছি। আপনার সন্তানের উপরে আপনি কর্তৃত্ব খাটাতে পারবেন না একটা সময় পর, তখন কি হবে, সন্তান আপনাকে ঘৃণা করতে শুরু করবে। উল্টা আপনি আপনার সন্তানের একটা ভালো টিচার হন, তাকে বোঝান যে এটার ফলে এই উপকার হবে তোমার, এটার ফলে এই ক্ষতি হবে তোমার, এবার তুমি ডিসাইড করো তুমি লাইফে কি করবা। তাহলে আশা করি যে সে রং পথে কখনো যাবে না। রাইট, এটা হচ্ছে ব্যাপার ভাই। এটা মানে মারাত্মক একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ অনেক সময় আমরা শুধু না করি, কিন্তু সেই নাটা কেন করছি এবং এটার যে অল্টারনেট ভালো একটা ওয়ে থাকতে পারে সেগুলো আমরা কখনো বলি না। আর আরেকটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে স্টুডেন্টরা অনেকে প্রচুর হচ্ছে মানে মেন্টাল প্রবলেমে পড়ে। সো তারা অনেকে হয়তো ডিপ্রেসড থাকে বা হচ্ছে
জাস্ট চিন্তা করার এনার্জি পায় না, মেন্টাল এনার্জি তাদের কম হয়ে যায়, অনেক ক্যাপাসিটি কম হয়ে যায়। তো ফিজিক্যাল ফিটনেসের সাথে এটার কি কোনো রিলেশন আছে কিনা? হ্যাঁ, ফিজিক্যাল ফিটনেস কি, ফিজিক্যাল ফিটনেস যখন আপনি ফিজিক্যালি ফিট থাকবেন বা ফিট থাকার ট্রাই করবেন, তখন আমাদের কিন্তু টায়ার্ডনেসের একটা হরমোন আছে যেটা নাম হচ্ছে অ্যাডিনোসিন, যেটার কারণে আমাদের ঘুম আসে। হ্যাঁ, তো এই অ্যাডিনোসিন হরমোন কিন্তু যখন আমরা ঘুম থেকে উঠি সকালবেলা, তখন কিন্তু অ্যাডিনোসিন হরমোন সব থেকে কম পরিমাণে থাকে আমাদের শরীরে। মানে যখন আপনি দিন গড়াবে, যত দিন গড়াবে তত কিন্তু অ্যাডিনোসিনের মাত্রা আরো আস্তে আস্তে বাড়তে থাকে। আর এই প্রেশারটা কিভাবে বাড়ে, আরেকটা রিজন হচ্ছে বাড়ার, সেটা হচ্ছে একটা হচ্ছে শারীরিক পরিশ্রম। শারীরিক পরিশ্রম করলে আপনার অ্যাডিনোসিন আরো বাড়বে। তো অ্যাডিনোসিন যখন বাড়বে আপনার, তখন আপনি যেহেতু শারীরিক পরিশ্রম করছেন, আপনি ধরেন দুপুরবেলা শারীরিক পরিশ্রম করেছেন বা বিকেলে আপনি খেলাধুলা করছেন, তো আপনার কি হবে, জাস্ট 6 ঘন্টা পর আপনার ঘুম আসতে বাধ্য। আপনি ঠিকঠাক টাইমে যদি ঘুমান, তাহলে আপনার হচ্ছে এই দেখেন যে অন্য চিন্তা আমাদের কখন আসে, যখন আমরা একটু ফ্রি টাইম পাই। আপনি ধরেন সারাদিনে আপনার পড়াশোনায় ব্যস্ত আছেন, প্লাস আপনি টুকটাক খেলাধুলা করছেন এবং পড়াশোনাও করছেন, এবং সাথে সাথে আপনার ঘুমও আসছে ঠিক টাইমে, সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক প্রেশারটা অনেক কমে যায়। ঘুমের সাথে রিলেটেড এই মানসিক প্রেশার। আমরা হচ্ছে কি করি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ভিতরে যেহেতু নাই, প্লাস এর সাথে আমরা কি করি যে এমন সব খাবারগুলো খাই যেটা এই অ্যাডিনোসিন হরমোনের ব্লকেজ তৈরি করে আমাদের ব্রেনে, যেমন চা, কফি। আমরা হচ্ছে অনেক সময় দেখা যায় না যে বাচ্চাদেরকে বাবা মায়েরা হরলিক্স দিয়ে দেয় বিভিন্ন জায়গায়, তো যে সকল খাবারে মানে লুকায়িত ক্যাফেইন থাকে, মানে ক্যাফেইন লুকানো ভাবে আছে, সেটা আপনার ব্রেনের ওই অ্যাডিনোসিন হরমোন আর ব্রেনের হচ্ছে যে ঘুম আসার যে রিসেপ্টর, অ্যাডিনোসিন হরমোনের একটা রিসেপ্টর আছে ব্রেনে, যেটা রিসেপ্টরে গেলে তা আমাদের হচ্ছে ব্রেন একটু টায়ার্ড হয় এবং আমাদের ঘুম আসে, সেখানে ব্লকেজ তৈরি করে, অর্থাৎ অ্যাডিনোসিনকে কাজ করতে দেয় না। মানে আপনার শরীরে অ্যাডিনোসিন আছে কিন্তু আপনার ঘুম আসছে না, আপনার ঘুমের প্রয়োজন হয়েছে কিন্তু আপনার ঘুম আসছে না, তখন কি করে যে মানুষের মানসিক প্রেশার আরো বাড়তে থাকে। ধরেন আপনি একদিন দেরি করে ঘুমালেন, 2 দিন দেরি করে ঘুমালেন, এটা আস্তে আস্তে মানসিক প্রেশার বাড়ে। দ্বিতীয় রিজন হচ্ছে মানসিক প্রেশার বাড়ায়, সেটা হচ্ছে আনরিয়ালিস্টিক, মানে যেটা আমাকে দ্বারা সম্ভব না সেরকম জিনিসে ক্যারিয়ার চয়েস করে। যেমন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি যে যদি গার্জেন হয়ে থাকি, আমরা চেষ্টা করি যে সে যেন ফার্স্ট হয়, ইমপ্রুভ না করুক। ধরেন কথার কথা, আমরা যখন হচ্ছে আমি তো নর্মালি ট্রেনিং দেই বা হচ্ছে আমাদের যারা ট্রেনাররা আছে বা যারা অ্যাথলিট আছে তাদেরকে আমি কিভাবে মোটিভেট করি, আমি সবসময় বলি যে তুমি ধরো চ্যাম্পিয়ন হয়ে গেলা, ধরো কথার কথা, ধরেন সে ওয়েট লিফটিং কম্পিটিশন খেলে, সে 100 কেজি লিফট করেছে গত বছর, সে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ইমপ্রুভ করেছে। পরের বছর সে 90 কেজি তুলেও চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু সে কিন্তু ইমপ্রুভ করতে পারেনি। সেক্ষেত্রে সে চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু তার জন্য হচ্ছে ডিজার্ভিং না, সে ইমপ্রুভ করেনি। আমরা ইমপ্রুভমেন্ট বাদ দিয়ে আমরা চিন্তা করি যে ফার্স্ট সে হয়ে গেল, ধরেন সে নিজের ক্লাসে ফার্স্ট হয়ে গেল, হয়তো বা সে ভুল ক্লাসে আছে। আপনি যদি কোনো একটা ক্লাসে ফার্স্ট হন, তার মানে আপনি ভুল ক্লাসে আছেন। মানে আপনি ধরেন যেই গ্রুপে আপনি স্মার্ট সব থেকে, আপনি তার মানে ভুল গ্রুপে আছেন, ভুল ফ্রেন্ড সার্কেলে আছেন। আপনার এমন একটা গ্রুপে যেতে হবে যেখানে আপনি অ্যাভারেজ, তাহলে আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন। কখনোই অনেক উপরে যাওয়ার চেষ্টা করা যাবে না, টপে থাকবো, আমি সব থেকে বেশি স্মার্ট হব, আমি সব থেকে বেশি হব, আপনি গ্রো করতে পারবেন না। গ্রো তখনই করবেন যখন আপনি আশেপাশে এমন একজন রেখেছেন যে আপনার থেকে বেশি বুঝে বা জ্ঞান। তো আমরা এটাই ভুল করি যে আমরা হচ্ছে, যেমন ধরেন বড় বড় যারা শিল্পপতি আছে তারা কি করে যে তারা জানে যে তারা অনেক বেশি, তারা কিন্তু বড় বড় শিল্পপতিরা সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকে, বা যারা অনেক টপ লেভেলে আছে নিজের ক্যারিয়ারে, সেটা যে কোনো ধরনের হোক, সে ফিল্ম অ্যাক্টর হতে পারে, সে খেলোয়াড় হতে পারে, সে কিন্তু সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমি মনে হয় আমার নিজের ফুল পটেনশিয়ালের সাথে কাজ করতে পারছি না, বা আমি মনে হয় আরো ভালো করতে পারবো। তো সে কি করে যে সে নিজে আরো ইমপ্রুভ করার চেষ্টা করে, নিজের সাথে নিজে কম্পিট করে। যেমন দেখেন ইলন মাস্ক হয়তো দুনিয়ার এখন সব থেকে রিচেস্ট, সে কার সাথে কম্পিট করছে? সে নিজের সাথেই কম্পিট করছে। সে হয়তো নিজের অ্যাসপিরেশন গুলাই অ্যাচিভ করার চেষ্টা করছে। সে এখন যদি মনে করে যে না, আমি আরো 10 জনের থেকে তো আমার $20 বিলিয়ন বেশি আছে, আমার এত পরিশ্রম করার দরকার নাই, তাহলে তো অর্থনীতি ড্রপ করবে, কারণ তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, যেহেতু সে অনেক বড় একটা মার্কেট নিজেই হোল্ড করছে। তো এইটাই ব্যাপার, মানুষ যখন ফিল করে যে সে টপে উঠে গেছে, তখন সে মানে আর হচ্ছে কম্পিট করতে চায় না, নিজের সাথেও কম্পিট করতে চায় না। সে তখন মনে করে আমি এখন রিল্যাক্স মোডে আছি। তো আমরা সবাই যারা স্টুডেন্ট লাইফ থেকে আমরা শিখাচ্ছি, বাবা মারা শিখাচ্ছি বা টিচাররাও শিখাচ্ছে যে তোমাকে উপরে উঠতে হবে, 100 জনের ভিতরে 1 নম্বর হতে হবে, বা 1 লাখের ভিতরে 100 জন হতে হবে। এরকম করা যাবে না, উল্টো এটা করতে হবে যে তার ইমপ্রুভ হোক, এবং সে যেটা এনজয় করে, যেটা নিয়ে সে ক্যারিয়ার করতে প্রস্তুত, সেটা নিয়ে হচ্ছে সে কাজ করুক। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা টায়ার্ড কিন্তু অতিরিক্ত কাজের কারণে হয় না, আমরা টায়ার্ড হয়ে হচ্ছে অপছন্দের কাজ করা থেকে। আমার পড়তে ভালো লাগতো না, আমি একটু দিয়ে টায়ার্ড হয়ে যেতাম, কিন্তু আমার খেলতে ভালো লাগে, আমাকে আপনি 6 ঘন্টা দেন, 7 ঘন্টা দেন, 10 ঘন্টা দেন, আমি খেলবো। আমাকে যদি আপনি বলেন যে নতুন একটা ব্রাঞ্চ ওপেন হবে, সেখানে ডেকোরেশন হবে, কাজ করতে হবে, আমি না ঘুমিয়ে 2-3 দিন কাজ করতে পারবো। ওটাই, ইন্টারেস্ট যদি আপনার ফিল না আসে, ইন্টারেস্টেড যদি আপনি ফিল না করেন, আপনি টায়ার্ড হবেন, বুঝতে পারছেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ যেটা হচ্ছে আমরা বলি যে
সকাল 7টা থেকে 9 to 5 জবে মানুষজন ডিপ্রেসড থাকে, হ্যাঁ এক্ষেত্রে সবাই থাকে না কিন্তু কিছু। আপনি যদি ভালো এমপ্লয় না হন তাহলে কিন্তু আপনি ভালো এন্টারপ্রেনার হতে পারবেন না। অনেকে দেখা যায় যে কাজই শিখেনি, সে বলে না আমি চাকরি করবো না, আমি একদম টপ লেভেলের বিজনেসম্যান হবো। আপনি টপ লেভেলের বিজনেসম্যান হতে হলেও আপনাকে কোনো এক জায়গায় কাজ শিখতে হবে সেখানে থেকে। ধরেন যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে চান, তাহলে কোনোদিনও আপনি শিখবেন না কোন কি ভুল হয়। আপনি তখনই কোনো একটা প্রবলেম সলভ করতে পারবেন যখন আপনি সেই প্রবলেম ফেস করেছেন। আপনি আগে কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে ঢোকেন, যেমন আমি জিমনেশিয়াম ওপেন করার আগে আমি একটা জিমে কাজও করেছি, বুঝছেন, মানে ফ্রি ট্রেনার হিসেবে কাজ করেছি, মানুষকে ফ্রি ট্রেনিং দিয়েছি। তারপরে হচ্ছে পরবর্তীতে কোনো একটা জিমে পেমেন্টের মাধ্যমেও কাজ করেছি। তো ওই সময় আমি কি ফিল করেছি যে এই প্রবলেম হয় জিমনেশিয়াম ফিটনেস ইন্ডাস্ট্রিতে, এই প্রবলেম আছে, সেগুলোর সলিউশন বের করেছি বলে আমাকে অন্য মানুষেরা বেশি চয়েস করছে। আপনাকে কোনো কিছু একটা ডিফারেন্ট দিতে হবে মানুষকে, আপনাকে ভ্যালু ক্রিয়েট হবে না তো আপনাকে কেন মানুষ চয়েস করবে, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা হচ্ছে ওই গতানুগতিক একই জায়গায় আমরা ক্যারিয়ার করছি, আমরা মনে করি যে আমাদেরকে ফার্স্ট হতে হবে, কিন্তু উদ্দেশ্য ফার্স্ট হওয়া না, উদ্দেশ্য ইমপ্রুভ করা। যদি উদ্দেশ্য ইমপ্রুভ হওয়া থাকে, যদি আপনি শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করেন, সেক্ষেত্রে কোনোদিনও প্রেশার আসবে না। আপনি যদি প্রয়োজনীয়তা অনুভব করেন যে এই সাবজেক্টটা পড়ে আমার লাইফে আমার ক্যারিয়ারে এই ভ্যালু অ্যাড হবে, সেক্ষেত্রে আপনি ওই পার্টিকুলার সাবজেক্ট পড়ে আপনি কোনোদিনও টায়ার্ড হবে না। যদি আপনি ফিল করেন যে না এইটা আমার ভালো লাগছে না, আমার এই কিন্তু আমি বাধ্য, তখন আপনাকে এই মেন্টাল প্রেশার থেকে কেউ সরাতে পারবে না। এটা কোনো ডাক্তার, কোনো ওষুধ কেউই সরাতে পারবে না। তার মানে পার্সপেক্টিভ চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনি ক্যারিয়ার চয়েস করবেন অবশ্যই। যেমন অনেকে বলে যে পড়াশোনা করে কি লাভ, পড়াশোনা অবশ্যই লাভ আছে, পড়াশোনা কিন্তু অবশ্যই দরকার আছে। পড়াশোনা কেন দরকার? যেন কেউ আপনাকে বোকা বানাতে না পারে, কোনো ধর্মগুরু বা কোনো হচ্ছে রাজনীতিবিদ যেন আপনাকে বলতে না পারে যে তুমি আমাকে ভোট দাও, আমি তোমার জন্য এটা করে দিব। আপনাকে দেখতে হবে যে তার হিস্ট্রি কেমন, যে সে আসলে কাজ করেছিল, অতীতের কথাগুলো রক্ষা করেছিল নাকি করেনি, ভালো মন্দ বিচার করতে পারতে হবে। ভালো মন্দ বিচার করতে পারা হচ্ছে পড়াশোনার প্রধান উদ্দেশ্য, এটা প্রথম উদ্দেশ্য, তারপরে অন্য কিছু। কারণ আপনি যে কোনো কিছু আমরা দেখি যে বোর্ডে লিখে লিখে টিচার পড়াচ্ছে, মানে ইউনিভার্সিটি লেভেলে এখন পড়ায়, কি দরকার? ইউনিভার্সিটি লেভেলের টিচারের কিন্তু আর বোর্ডে লিখে লিখে পড়ানোর ওই যুগ শেষ। এখন আমরা ইনফরমেশন ইন্টারনেটেই পাবো। এখন ইউনিভার্সিটি টিচারের দায়িত্ব হচ্ছে ভালো মানুষ তৈরি করা, তার ভিতরে যেন মোরালিটি থাকে, সে যেন বড় পজিশনে গেলে পজিশনের অপব্যবহার না করে। এক্স্যাক্টলি। ক্লাসে ঢুকে সে তাকে কোনো সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করার দরকারই নাই, তো স্টুডেন্টরা প্রত্যেকে নিজেই পড়ে নিবে। আপনি জানেন, আপনি যদি ইউনিভার্সিটি পড়ে থাকেন, আমি আইবিএতে পড়েছি, আমরা নিজেরাই পড়াশোনা করতাম, আমরা কিন্তু কখনো টিচারের কোনো কথা বুঝিনি। টিচার যদি ওই জায়গায় পড়াশোনা না বুঝিয়ে বলতো যে তুমি ফিউচারে এই আইবিএতে আসছো, তুমি কি করবা, যেমন আমাকে কখনো জিজ্ঞেস করেনি তুমি আইবিএতে পড়তে আসছো, আমার কিন্তু শুরু থেকে উদ্দেশ্য ছিল আমি আইবিএতে পড়বো, আমার ফাইন্যান্সিয়াল আইকিউ যেন আরো বাড়ে, আর আমার হচ্ছে কখনো হচ্ছে জব করার কোনো টার্গেট ছিল না। আমি অলরেডি বিজনেসে সাকসেসফুল, তখন আমি আইবিএতে যে ভর্তি হয়েছি। অত্যন্ত প্রেশার দেওয়া হয়, যেটা মানে অতিরিক্ত প্রেশার, যেটা আসলে আপনার ক্যারিয়ারে কোনো ভ্যালু অ্যাড করবে না। তো এইরকম জিনিসগুলো টিচাররা যদি এখনই বুঝে যে না, আমাকে ভালো মানুষ তৈরি করতে হবে, কারণ এই ছেলেটা যদি বড় পজিশনে চলে যায় আর তার ভিতরে যদি মোরালিটি না থাকে, তার পুরো দেশের ক্ষতি হবে, সেটা দায়িত্ব কিন্তু, সেটা দায়ভার কিন্তু সে টিচারের। কিন্তু আমরা ওটা নিই না, আমরা মনে করি যে না, একে একটা পড়িয়ে দিই তাহলেই হবে, এই পর্যন্ত দায়িত্ব না। টিচারের দায়িত্ব এখন অন্য কিছু, পড়াশোনা মানুষ নিজে নিজে করতে পারে। আমি চিন্তা করি যে যেই জিনিসটা, তথ্যটা আমি ফোনে, আমার হাতে ফোন আছে, আমি ফোন থেকে বের করে জানতে পারবো, সেটা আমি মুখস্থ কেন করব? বা যেটা আমি সফটওয়্যারে জাস্ট ক্যালকুলেশন দিয়ে আমি যদি অ্যামাউন্ট বসিয়ে দিয়ে আমার কাছে রেজাল্ট চলে আসবে, সেটা আমি খাতা কলমে কেন করবো? সেটা টাইম ওয়েস্ট। কিন্তু উল্টা আমাকে শেখানো হোক কিভাবে এরকম প্রোগ্রাম তৈরি করতে হয়, এরকম অ্যালগরিদমে কিভাবে কাজ করতে হয়, এগুলোকে কিভাবে ইউজ করতে হয়। প্র্যাকটিক্যাল নলেজ না দিলে আপনি জাস্ট প্রেশার বাড়বে। আমার কিন্তু তখনই প্রেশার বাড়তো, আমার বিরক্ত লাগতো। আমি শুধু পাস করার জন্য পড়েছি। আমি যখন থেকে আমি রিয়েলাইজ করেছি যে আমি একজন বিজনেসম্যান হব, তখন থেকে আমি জাস্ট পাস করার জন্য পড়েছি, যে অ্যাটলিস্ট একটা লেভেল থাকুক, একটা যেন মানুষ রিকগনাইজ করে যে না, ছেলেটা পড়াশোনা করেছে, শিক্ষিত। তাছাড়া কিন্তু আর শিক্ষা আপনার ব্যবহার, আপনার কথায় ফুটে ওঠে, সেটার সাথে সার্টিফিকেটের কোনো স্বাদ নাই। এটা পরবর্তীতে মানুষ বুঝতে পারে, যারা জব করবে তাদের ক্ষেত্রে সার্টিফিকেট ম্যাটার করে। কিন্তু যদি আপনি আসলেই সত্যি শিক্ষিত হতে চান, সেক্ষেত্রে সার্টিফিকেট ম্যাটার করে না, সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে অনেক কিছু। তো আশা করি যে এই ব্যাপারটা যদি কেউ বুঝতে পারে, তাহলে মেন্টাল প্রেশার এমনি কমে যাবে। আর ঠিক টাইমে ঘুমাতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাহলে মেন্টাল প্রেশার কমে যায় আর অনেকটা। ভাইয়া, এই ঘুমের ব্যাপারটা বললেন, তার সাথে খুব ক্লোজলি রিলেটেড আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো এই যে অনেকে যেটা মনে করেন যে আমি যদি হচ্ছে হেলদি লাইফস্টাইল লিড করতে চাই বা হেলদি লাইফ লিড করতে চাই, আমার হয়তো খাওয়া দাওয়ার পিছনে হয়তো অনেক খরচ করতে হবে বা অনেক হয়তো এরকম ক্যালকুলেশন করতে হবে। এটা কি আসলে সত্যি? বা হেলদি ডায়েট অন এ বাজেট বলে কি আসলে কিছু আছে? দেখেন, হেলদি ডায়েট মানেই বাজেট। আচ্ছা, ডায়েট মানে আপনার অন্য দিক দিয়ে টাকা মানে বেঁচে যাচ্ছে। আপনি যদি ইমিডিয়েট চিন্তা না করেন,
আপনি যদি চিন্তা করেন 10 বছর পর, আমরা নর্মালি কি করি যে ফিক্সড ডিপোজিট করলে বা কোনো এক জায়গায় ইনভেস্ট করলে আমরা তখন লং টার্ম চিন্তা করি, কিন্তু হেলথ যে আমাদের লং টার্ম ইনভেস্টমেন্ট সবাই খালি মুখে মুখে বলে, কিন্তু বলে যে এখানে খরচ হচ্ছে কেন। আপনি যখন ফিক্সড ডিপোজিট করছেন আপনি একটা বড় অ্যামাউন্ট টাকা দিয়ে দিচ্ছেন না, বা আপনি যখন বিজনেস করছেন তখন আপনি একটা বড় অ্যামাউন্ট তো দিচ্ছেন, ইনভেস্ট করছেন। এখন ফিটনেসে কিভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে, ধরেন আপনি আপনার বয়স 20 বছর বয়স, আপনি এখন সিঙ্গারা না খেয়ে ডিম খান, কথার কথা। তো ডিম খেলে হয়তো বা সিঙ্গারা খাওয়া থেকে 5-10 টাকা আপনার বেশি খরচ হবে। আলটিমেটলি হয়তো বা আপনি যদি সারাদিনে 4টা সিঙ্গারা না খেয়ে 4টা ডিম খান, হয়তো আপনার 40 টাকা বেশি খরচ হবে। সেটা হয়তো বা আপনার মাসে 1200 টাকা, বছরে প্রায় 15,000 টাকার কাছাকাছি এরকম খরচ হবে আপনার। আর যদি আপনি 10 বছর চিন্তা করেন তাহলে প্রায় 10 বছরে 1.5 লাখ টাকার কাছাকাছি খরচ হবে। যদি আপনি আরো বেশি হিসাব করেন তাও 10 লাখ টাকা আপনি সারা জীবনেও মানে অতিরিক্ত খরচ করতে পারবেন না। কিন্তু যদি আনহেলদি, ধরেন আপনি এগুলো খেলেন না, আপনি ভাবলেন যে না আমি ফিট থাকা ট্রাই করবো না, অনেক বেশি খরচ, হেলদি খাবার খাবো না, আমি টাকা বাঁচাই, তাহলে আপনি 15 লাখ টাকা বাঁচালেন, কথার কথা, বা 20 বছর 30 বছরে 15 লাখ টাকা বাঁচালেন। কিন্তু যদি আপনার কিডনিটা নষ্ট হয়ে যায়, হবে তো আনহেলদি খাবার খেয়ে, বা হার্টে যদি সমস্যা হয়, হচ্ছে না, মানুষ এখন ওপেন হার্ট সার্জারি করছে, 40-50 লাখ টাকা আরামে খরচ করে ফেলছে। যাদের টাকা আছে তাদের কথা বলছি, যারা নাই, যারা মিডল ক্লাস, যারা চায় যে আমি ফিউচারে একটু ভালো থাকবো, তো তাদের ক্ষেত্রে হেলথটাকে আরো বেশি ইম্পর্টেন্ট। বড় লোকের জন্য তো ইম্পর্টেন্টই, কারণ তারা যদি, আমি ওটা পরে আসছি, তারা যদি ফিট না থাকে তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ড্রপ করবে, সেটা আমি আরেকটা পডকাস্টে আলোচনা করেছিলাম। আর যারা মিডল ক্লাস তাদের জন্য ফিটনেস ইম্পর্টেন্ট, কারণ আপনি সারা বছর ধরে যে সঞ্চয় করলেন, ক্যারিয়ার করলেন, সেটা আপনি শেষ বয়সে যে নিজের হেলথের জন্য খরচ করছেন। অথচ এখানে হয়তো আপনি সারা জীবন যদি আপনি ফিট থাকা ট্রাই করতেন, আপনার হয়তো 10 লাখ টাকা খরচ হতো। তো আপনি 10 লাখ টাকা বাঁচানোর জন্য আপনি 50 লাখ টাকা বেশি খরচ করলেন, প্লাস আপনার তো লাইফও এনজয় করতে পারছেন না। তাহলে ইনভেস্টমেন্ট যদি চিন্তা করি তাহলে এবার লং টার্মে চিন্তা করতে হবে। ইনভেস্টমেন্ট কখনো শর্ট টার্মে হয় না। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে স্ক্যাম। যত কিছু শর্ট টার্মে আছে সবকিছু স্ক্যাম হয়, অথবা লটারি হয়। তাহলে লটারিতে ইনভেস্টমেন্ট করেন, অল্প সময় পয়সা, অল্প সময় হয়তো বা হবে, অথবা কিছুই আসবে না। এটা হচ্ছে ব্যাপার। তো ফিটনেসের ক্ষেত্রে এই ব্যাপারটা এরকম। এখন দেখেন, আমি যদি হেলদির ব্যাপারটা আসি, আমি একটু আগে বললাম যে 2 ধরনের মানুষ স্বাস্থ্য সচেতন। একজন হচ্ছে যারা স্বাস্থ্য সচেতন প্লাস লুকও চায়। তো আমি বলে দিলাম যে লুক যদি আপনি চান তাহলে ক্যারিয়ারের সাথে রিলেটেড, আর ক্যারিয়ারের সাথে যখন রিলেটেড, যেমন এখানে পডকাস্ট স্টুডিও আছে, ক্যামেরা আছে, অনেক কিছু আছে, যদি এই স্টুডিওর পিছনে আপনার ইনভেস্টমেন্টও আছে, সেটা চিন্তা করা হয়েছে রিটার্নের কিছু আসবে এই কারণেই, নাহলে তো এত ইনভেস্টমেন্ট হতো না। তো যখন আপনি লুকের পিছনে ইনভেস্ট করছেন তখন আপনি ক্যারিয়ার চয়েস করেছেন, ফিটনেস ট্রেনার হবেন বা কোনো প্রফেশনাল মডেল হবেন, তো সেখানে আপনার আর্নিং কিন্তু হচ্ছে। তো আর্নিং এর পিছনে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করি। যেমন গাছ 2 জন লাগায়, একজন হচ্ছে বাসা বাড়িতে যে সৌন্দর্য বর্ধনের জন্য, মানে শৌখিনতার সাথে, আবার একজন ফুল বিক্রি করার জন্য লাগায়। তো যে ফুল বিক্রি করার জন্য লাগায় তাকে বিঘা বিঘা জমি লাগবে, ইনভেস্টমেন্ট হবে হিউজ। আর যে বাসায় সৌন্দর্যের জন্য গাছ ট্রি প্ল্যান্ট করেছে তার কিন্তু বেশি ইনভেস্টমেন্ট লাগে না, যে শখের বসে করে, সাথে সৌন্দর্য, হ্যাঁ কিছু টাকা খরচ হচ্ছে কিন্তু সৌন্দর্যটা বাড়ছে। তো এটাই মানে ফিটনেস, যখন আপনি স্বাস্থ্যবান মানে জাস্ট ফিট থাকার জন্য এক্সারসাইজ করছেন বা হেলদি ডায়েট ফলো করছেন, তখন আপনার কিছু টাকা খরচ হচ্ছে কিন্তু আপনার মন ভালো থাকছে, আপনার হেলথ ভালো থাকছে। এগুলোর বেনিফিট কিন্তু আমরা কেউ যাচাই করি না। তো আপনি খরচ করেন, আপনি যদি, আমরা দেখা যায় যে অনেক সময় কি হয়, বাইক বা কার কেনার পর একটা যদি হর্নও নষ্ট হয়ে যায় আমরা সাথে সাথে দৌড়াই, বা ইঞ্জিনের প্রবলেম হলে আমরা সাথে সাথে দৌড়াই যে এখনই ঠিক করতে হবে। কিন্তু হেলথের ক্ষেত্রে আমরা নেগলেক্ট করি। হেলথের ক্ষেত্রে আমরা মনে করি যে নিজের শরীর তো আছে, ঠিক আছে, কিছুদিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয় না, আস্তে আস্তে এটা আরো খারাপ হয়। আমরা যেমন হচ্ছে যে কোনো কিছুরই একটা লংজিভিটি থাকে, একটা কি বলবো যে ম্যাচুরিটি লেভেল থাকে, ম্যাচুরিটি পর্যন্ত যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু আবার ফল ডিক্লাইন করে। তো ওই আমরা কি করি যে ওই হেলথের ক্ষেত্রে আমরা মনে করি যে এখন তো আমি উপরে উঠছি, যত ক্ষতি করা যায় নিজের করেই ফেলি, পরে দেখা যাবে, আগে টাকা পয়সা কামাইনি, পরবর্তীতে দেখা যাবে, পরবর্তীতে আমি নিজের পেছনে ইনভেস্টমেন্ট করবো, তখন হচ্ছে আপনার হচ্ছে হেলথ সবই ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ক্ষতি হয়ে যায়, আমরা তো চাইলে ইঞ্জিন রিপ্লেস করে ফেলি, কিন্তু কিডনি, হার্ট এগুলো কিন্তু সহজে রিপ্লেস করা যায় না, অনেক ব্যয়বহুল। মিডল ক্লাস ফ্যামিলির করলেও কাজ করে না অনেক সময়, মানে সাকসেসফুল হবে কিনা তার ঠিক নাই, আর সারা জীবন ভুগতেও হয় এটার জন্য। তো যারা শুরু থেকে লাইফে ডিসিপ্লিন বিল্ড করেছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো থেকে সে ফ্রিডম পেয়ে যাচ্ছে। বুঝছেন, ফ্রিডম কিন্তু হচ্ছে, আমি ওই কিছুদিন আগেও বলছিলাম যে ইয়ামিনের সাথে একটা পডকাস্টে, যে ডিসিপ্লিন হচ্ছে, আমরা মনে করি যে, অনেকে মনে করে যে ডিসিপ্লিন মানে সে লোকটা বাধা হয়ে গেল, তাকে আর্মিতে যেমন ডিসিপ্লিন ওয়েতে চলতে হয়, আর্মিদের ডিসিপ্লিনটা আলাদা, তাদেরকে যুদ্ধে যেন তারা ভালো করে সেই কারণে তাদেরকে একটা ডিসিপ্লিন দেওয়া হয়, সেটা আলাদা। আপনি যদি লাইফে ভালো করেন, সেটা আপনাকে ফিউচারে কিভাবে ফ্রিডম দিবে। আপনি ধরেন কোন একটা খাবারের ডিসিপ্লিনে আছেন, আপনি ঠিকঠাক মতো খাবার খান, আনহেলদি খাবার অ্যাভয়েড করেন,
হয়তো বা সপ্তাহে 1 থেকে 2 দিন খান, সেক্ষেত্রে ফ্রিডম আপনি কি পাবেন, ফিউচারে আপনার হেলথ ভালো থাকবে। আপনি যদি কোনো একটা কোর্স মানে কোনো কিছু একটা শেখার পিছনে ডিসিপ্লিন হন, আপনি ঠিক টাইমে ঘুম থেকে উঠে শিখতে চলে যান, রেগুলার সেখানে প্র্যাকটিস করেন, ইমপ্রুভ করেছেন, কারণ ফিউচারে আপনি সেখান থেকে টাকা আয় করতে পারবেন। অনেকেই করে কিন্তু, মানে কোনো একটা স্কিল আপনি ডিসিপ্লিন ওয়েতে আপনি শিখেছেন, আপনি ফিউচারে ওখান থেকে টাকা ইনকাম করবেন, তো ওই টাকাটা আপনাকে ফ্রিডম দিবে। আরেকটা হচ্ছে আপনার হচ্ছে এই যেটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম গেল, একটা ফিজিক্যাল ফ্রিডম গেল, একটা হচ্ছে মেন্টাল হেলথ। আপনি যেহেতু আপনার হচ্ছে ডিসিপ্লিন ওতে সারা জীবন আপনি করেছেন, সময় ব্যয় করেছেন, সেহেতু আপনি উল্টাপাল্টা মানুষের সাথেও মেশেননি, আপনি আপনার ফ্যামিলির সাথেও ঠিকঠাক মতো আপনি মানে ফ্যামিলি লাইফে আপনি সাকসেসফুল, তখন আপনি হেলথ রিলেটেড আপনার ওয়াইফের সাথেও আপনি হচ্ছে ঠিকঠাক মতো কথা বলেন, আর আপনার ফ্যামিলি রিলেটেড আপনার মানে ম্যারিটাল লাইফেও কোনো প্রবলেম নাই, আপনি আপনার সন্তানের সাথেও ভালো মতো থাকছেন, কথা বলছেন। তো এটা আপনাকে আপনার ফ্যামিলি লাইফে আপনার একটা ডিসিপ্লিন দেয়, যেটা আপনার মন ভালো রাখে, আপনার বাসায় যদি ইচ্ছা করবে আপনার ঘুমও আসবে। যদি ফ্যামিলি লাইফ ভালো না থাকে তাহলে আপনি যতই টাকা পয়সা ইনকাম করে ফেলেন, আপনাকে আর বাসায় যেতে ইচ্ছা করবে না, মনে হবে আজকে বাইরে থাকি। এটা হচ্ছে ব্যাপার। তো ডিসিপ্লিন লং টার্মে ফ্রিডম দেয়, শুরুতে ফ্রিডম দেয় না। আমরা এই ডিসিপ্লিনটা আমরা সবাই নেগলেক্ট করি, জানেন ডিসিপ্লিন মানে তো শুধু কষ্ট, আপনার কোনো কিছু কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কোনো কিছু একটা স্যাক্রিফাইস করছেন, তখন আপনি সেটার বিপরীতে কোনো একটা বেনিফিট পাবেন। এটা স্বাভাবিক, এটা দুনিয়ার যে কোনো কিছুতেই। যেমন আপনার ধরেন প্রচুর অর্থ সম্পদ আছে, আপনি স্যাক্রিফাইস করে করে কিছু অর্থ সম্পদ জমিয়েছেন, আপনি সেটা থেকে একটা বিজনেস ওপেন করলেন, সেটা আপনাকে ফিউচারে বেনিফিট দিবে, এটা স্বাভাবিক। তো এটাই হচ্ছে ব্যাপার। আমরা মানে প্রত্যেকেই কিন্তু, আমি অনেকে বলে যে ভাগ্যের সাথে রিলেটেড, হ্যাঁ ভাগ্য আর হার্ডওয়ার্ক দুইটাই আমি বিলিভ করি, কারণ আর হার্ডওয়ার্ক ছাড়া কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না। অনেকে বলে যে ভাগ্যে যা আছে তাই হবে, ওই যে পরিশ্রম সৌভাগ্যের চাবি। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ভাগ্যকে অনেকে দোষারোপ করে, যারা অলস টাইপের মানুষ, যারা অতিরিক্ত অলস, তারা সবকিছু ভাগ্যের উপরে দোষ চাপিয়ে দেয়। কিন্তু সে যে ঠিক টাইমে ঠিক সময়ে নিজের পিছনে ইনভেস্টমেন্ট করেনি, সেটা কিন্তু সে বলতে চায় না। সে বলে যে না, আরেকজন বেশি প্রিভিলেজ পেয়ে গেছে। আপনার থেকেও মানে খারাপ অবস্থা থেকেও কেউ একজন হয়তো বা সফল হয়ে গেছে, আবার আপনার থেকে অনেক ভালো অবস্থানে থাকা মানুষও হয়তো বা সফল হতে পারেনি, হয়তো বা তার লাইফে ডিসিপ্লিন ছিল না, অথবা ঠিক ক্যারিয়ার চয়েস করেনি। আমরা যখন হচ্ছে ভুল ক্যারিয়ার চয়েস করি, তখন আমরা ধরেন আপনি রেস, আপনাকে এখান থেকে আপনার পর্যন্ত যেতে হবে, আমি হচ্ছে ভুল দিকে দৌড় দিচ্ছি, আমি রাস্তায় জানি না, বা আমি জানি না যে আমি রেস খেলছি। অনেকে তো আছে যে আছে জাস্ট ট্র্যাকে আছে, কিন্তু সে জানে না যে যাচ্ছে কোথায়। তখন কি হবে, আপনি কখন জোরে দৌড়াতে হবে, কখন থামতে হবে, আপনি কিছুই জানবেন না। এটাই জানতে হবে যে যখন আপনি জেনে যাবেন, ক্যারিয়ার চয়েস করে নেবেন, তখন আপনার কম্পিটিশন কমে যায়। সবাই বলে যে দুনিয়ার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে অনেক কম্পিটিশন। অনেকে বলে যাই কাজ করতে যাই সব জায়গায় কম্পিটিশন, যেই জবই করতে যায় সব জায়গায় কম্পিটিশন। সমস্যা হচ্ছে আপনি স্পেসিফিক জব চয়েস করেননি, আপনি 10-12টা জব চয়েস করেছেন। যখন আপনি 10-12টা জব, মানে যে কোনো একটা জব পেলেই হবে আমার, এরকম যখন আপনার মেন্টালিটি হবে, তখন আপনার কম্পিটিটর হিউজ। যখন আপনার এরকম মেন্টালিটি হবে যে আমার এই লাইনে এই স্পেসিফিক কাজে আমি পারদর্শী হবো, আমার এই লাইনে জব দরকার, তখন আপনি দেখবেন যে বাকি যে 10-12 জন প্রফেশনের মানে কম্পিটিটর ছিল, তারা কমে গেল। এখন আপনার কম্পিটিটর জাস্ট একজন বা এক শ্রেণীর মানুষ। আমরা কম্পিটিটর কমাই না, আমরা কম্পিটিটর আরো বাড়াই দিই হচ্ছে আনরিয়ালিস্টিক চিন্তা করি, আর হচ্ছে আমরা ক্যারিয়ারই চয়েস করি না, দিয়ে উল্টা পাল্টা সব শিখি। কেউ গান শিখছে, কেউ ছবি আঁকানো শিখছে। ছোটবেলায় ঠিক আছে, আমরা করতে পারি সবকিছু, কিন্তু একটা বয়স পর যা কিছু করবেন তার সাথে ক্যারিয়ার অথবা টাকা রিলেট হতে হবে। এখন অনেকে বলতে পারে টাকা বেশি করছে, টাকা ছাড়া কিছুই হয় না জীবনে। যত একটা ধরেন 20 বছর পর্যন্ত আপনি যা করলেন, আপনি হচ্ছে অনেক কিছু এনজয় করার জন্য বা শেখার জন্য করেছেন। আফটার 20 ধরেন ইন্টার পাস করার পর আপনি দরকার হলে 1 বছর ইউনিভার্সিটিতে ভর্তি হন না, আপনি সারা বছর আপনি খালি বিভিন্ন ধরনের কাজ করেন, আর চিন্তা করেন যে কোন জায়গায় আপনি প্যাশনেট ফিল করছেন, আর আপনি কোন জায়গায় স্কিল, তারপরে আপনি ওই রিলেটেড পড়াশোনা করেন। আমি বিলিভ করি যে ইউনিভার্সিটির পড়াশোনাটা প্রয়োজনীয় না, জরুরি না, ওটা কিন্তু হচ্ছে লাক্সারি। ইউনিভার্সিটির পড়াশোনাটা হচ্ছে যখন আপনি ক্যারিয়ার চয়েস করে ফেলেছেন, তখন ওটা আপনার প্রয়োজনীয়, তখন আপনি টার্গেটেড হয়ে যায়। কিন্তু ধরেন আপনার কোনো ক্যারিয়ার চয়েস নাই, আমি ইন্টার পাস করে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হবো, এটা আপনার লাক্সারি। ইউনিভার্সিটির পড়াশোনা করা দরকার হবে না, যদি মানে দরকার হয় না, যদি আপনার ক্যারিয়ার চয়েস না থাকে। ক্যারিয়ার চয়েস আগে করেন, 1 বছর দরকার হলে 2 বছর সময় দেন। যখন আপনি 1 বছর গ্যাপ দিয়ে ক্যারিয়ার চয়েস করে ওই রিলেটেড পড়াশোনা করবেন, তখন আপনি 10 জনের থেকে আগে গেলেন। টার্গেটটা খুবই সুচিন্তিত হতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ভাইয়া আরেকটা জিনিস এখানে রিলেটেড, সেটা হচ্ছে মানে ঘুমের ব্যাপারে এটা স্টুডেন্টদের কাছ থেকে অনেক কমপ্লেইন পাওয়া যায়। অনেকে হচ্ছে কাইন্ড অফ একটা মানে দুষ্টচক্র, একটা লুপের মধ্যে পড়ে যায়, যে সে সারাদিন পড়াশোনা ঠিক মতো করতে পারে না, তার জন্য দেখা যায় পড়া জমে যায়, গভীর রাত পর্যন্ত জেগে তাকে পড়তে হয়। তো এই যে গভীর রাত পর্যন্ত জাগলো, ঘুমের যে গোল্ডেন আওয়ারগুলা হারায় ফেললো, তো তখন দেখা যায় কি যে আবার ভোরে উঠে স্কুলে বা কলেজে যাইতে হয়, তখন হচ্ছে লেথার্জিক লাগে, সারাদিন আবার পড়াশোনা করতে পারে না, দেন আবার পড়া জমে যায়, আবার সেই রাত জাগো।
সো এই চক্র থেকে মুক্তি পাওয়ার আসলে উপায় কি? এটা আসলে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট না থাকলে আপনি এই চক্র থেকে কখনো বের হতে পারবেন না। যেমন অনেক আছে না, এক জায়গা থেকে ধার নিয়ে আরেক জায়গায় ধার পরিশোধ করে, ওরকম করলে আপনাকে সেটা না করে আপনাকে এমন এক জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে টাকা আর্ন হবে, প্লাস তখন ওই টাকা দিয়ে আপনি ধার শোধ করবেন। তো আপনি এক জায়গায় সময় আরেক জায়গায় লাগাচ্ছেন, আপনি কোনোদিনও আপনি ফ্রিডম পাবেন না। আপনি অন্য জায়গার আপনার যেই টাইমে পড়াশোনা করা দরকার সেই টাইমে অন্য জায়গায় সময় ব্যয় করেছেন, যার কারণে আপনি সেই জায়গার সময়টা অন্য জায়গায় দিচ্ছেন। তো তাহলে যেই ধরেন আপনার এখন ঘোরাফেরা করার সময়, আপনি ঘোরাফেরা করার সময় আপনি পড়াশোনা করছেন। ধরেন বিকালবেলার যেটা কথা, আমি অনেক সময় বলি যে বিকালবেলা অনেকে দেখা যায় পড়তে, আমি বিকালবেলার পড়াশোনা পছন্দ করি না। আমি চাই যে এই টাইমে যেন মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটির ভিতরে থাকুক, এমন কাজ করুক যেন তার শারীরিক বিকাশ ঘটে। বিকাল থেকে যারা স্টুডেন্ট আছে, যারা এখন ইন্টার পাস করেনি, ইউনিভার্সিটিতে ওঠেনি, তাদের কথা বলছি। যারা ইউনিভার্সিটিতে উঠে গেছে তারা চাইলে সময় বের করতে পারে, যেহেতু তাদেরকে আর ওই ডিসিপ্লিন বাবা মায়ের প্রভাবটা তার উপরে কমে যায়। তো যাদের সন্তানরা, যে সকল সন্তানরা এখনো বাবা মায়ের প্রভাব থেকে বের হয়নি, আমি চাই সেই সব বাবা মারা যেন তাদের সন্তানকে বিকালের টাইমটা খেলাধুলার পেছনে ব্যয় করতে দেয়। তো আমরা ওই বিকালবেলা পড়াশোনা করছি, খেলার টাইমে পড়াশোনা করছি, আবার যখন আমাদের খেলতে মন চাচ্ছে তখন আমরা ওই পড়াশোনার প্রেশারের কারণে আমাদের আর ভালো লাগছে না, যে না এখন আমার খেলার টাইমে আমি এখন হয়তো বা খেলতে যাবো, বা এখন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করার সময় এখন আমাকে পড়তে হচ্ছে। তখন দুইটাই হয় না, তখন মেন্টাল প্রেশারও আসে, প্লাস আপনি ঠিক মতো ফোকাসও করতে পারেন না। এই জন্য টাইম ম্যানেজমেন্ট করতে হবে। অনেক বেশি পড়ে কিন্তু কেউ খুব ভালো রেজাল্ট করে না, আবার অনেক কম পড়েও হয় না। ব্যাপারটা সিস্টেমিক ওয়েতে যদি পড়তে পারে, কেউ কিন্তু দেখবেন যে খুব সহজেও, কারণ অনেক বেশি মেধাবী হয় কেউ যারা অল্প পড়ে দেখবেন যে অনেক ভালো রেজাল্ট করে। কাউকে দেখবেন, কিছু মানুষ দেখবেন, আমাদের স্টুডেন্ট, আমাদের ফ্রেন্ড সার্কেলও ছিল কিছু ফ্রেন্ড যারা পড়াশোনা খুব কম করতো, সারাদিন খেলেই বেড়াতো, আমাদের সাথেও খেলতো, কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো হতো। তার মেধা আলাদা, তার মেধা হয়তো বা সে মনে রাখতে পারে অনেক কিছু, বা সে ফ্যাক্টরগুলোকে বুঝে, তার ব্যাপারটা আলাদা। কিন্তু ওই আমাদের ব্যাপারটা কি, যে সিস্টেমিক ওয়েতে কেউ যদি ডেইলি 1 থেকে 2 ঘন্টাও পর্যাপ্ত পড়ে, ধরেন আপনার পরীক্ষা 1 বছর পর, আপনি এখন থেকে পড়াশোনা করছেন, তাহলে শেষ সময় যে আপনার প্রেশার পড়বে না, আপনার উপরে প্রেশারটা কম পড়বে। কিন্তু আপনি সারা বছর পড়েননি, আপনার সেই সময় যে আপনার প্রেশার বেশি পড়বেই। তো এটা কি কারণে হচ্ছে? টাইম ম্যানেজমেন্টের কারণে, ডিসিপ্লিনের কারণে। ডিসিপ্লিন থাকলে আপনি তো এটা হতো না, এটা তো আমরা বুঝতে পারি না। আমরা আগেই পড়া শেষ হয়ে যেত। আর যেহেতু আপনি এতদিন পড়াশোনা করে শেষ করতে পারেন, আপনি পরীক্ষার আগে রাতে পড়েও খুব একটা করবেন না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লেসন। আমরা কিন্তু অনেকেই মনে করি যে আচ্ছা ঠিক আছে, এখন দিন যাচ্ছে, যাক পরীক্ষার আগে হেভি পড়াশোনা করে সব শেষ করে ফেলবো। তো আমার যদি সেই ডিসিপ্লিন থাকতোই যে আমি পরীক্ষার আগে এত পড়াশোনা করতে পারবো, তাহলে আমি এতদিন পড়লাম না কেন? হ্যাঁ, তো এটা আমরা যেহেতু দেরি করেছি, আমরা সেহেতু পরীক্ষার আগে এখন আমাদের কি করতে হবে, সেটা আচ্ছা ঠিক আছে, জাস্ট পাস করার জন্য পড়ি। আর এটা মাথায় ঠিক করে নি যে আমাকে আসলে কি, এটা যেহেতু আপনি যখন ইন্টার পাস করেননি, তখন পড়াশোনা করা কিন্তু বাধ্যতামূলক। তখন আপনি বলতে পারবেন না যে এই পড়াশোনা করে বা এই রেজাল্ট শিট দিয়ে আমার ক্যারিয়ার ডিসাইড হবে না। না, ওই রেজাল্ট শিটটা ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন শেখার জন্য পড়াশোনাটা ইম্পর্টেন্ট ওই বয়সে। আর প্রত্যেকটা সাবজেক্টের প্রতি আমাদের ছোট ছোট নলেজ থাকা দরকার। যেমন আমি পড়েছি বিজনেস ব্যাকগ্রাউন্ডে আইবিএতে, কিন্তু আমার কিন্তু সায়েন্টিফিক্যাল নলেজ যতটুকু থাকা দরকার ততটুকু আছে। আমি মনে করেন কখনো কখনো অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করি, পড়াশোনা করি, কখনো কখনো মিল্কি ওয়ে গ্যালাক্সি নিয়ে পড়াশোনা করি, কখনো ফিটনেস নিয়ে করি, কখনো ফাইন্যান্সিয়াল এডুকেশন নিয়ে করি। তো এগুলো কি অল্প অল্প নলেজ আছে, এমন না যে আমি এক্সপার্ট। আপনাকে যেহেতু অল্প অল্প নলেজ থাকার জন্য আপনাকে ইন্টার পাস করতে হবে। আফটার ইন্টারমিডিয়েট পাস করার পর আপনাকে এক্সপার্ট হওয়ার জন্য পড়াশোনা করতে হবে। ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনাকে জাস্ট সবকিছু, আপনি পুরো আশেপাশে যা পরিবেশ আছে সবকিছু বোঝার জন্য পড়বেন। যেন আমি বললাম না, ক্লাস 6 আমরা নিউট্রিশনের বই পড়েছি, কিন্তু কেউ কিছুই জানি না ওই সময়। এখন মানুষকে যদি আপনি বলেন ক্যালোরি কি, সে মনে করবে ক্যালোরি আর ভিটামিন সেম জিনিস। অনেক মানুষ কি বলতে পারবে না, সে হয়তো পড়েছে কিন্তু সে হয়তো অনুধাবন করেনি আসলে এই খাবারে এটা থাকে, স্নেহে এই কাজ হয়, কার্বোহাইড্রেট শর্করা এই কাজ হয়, এটা আবার কি লাগবে, খাচ্ছি তো, খাওয়াটা মেন, কি কাজ হয় ওটা পরে দেখবো। কিন্তু পরে আমরা ভুলে যাই, আমরা দেখি যে আমাদের পুরো জীবনটাই ওই খাবারের উপরেই নির্ভরশীল। আমরা মৃত্যুর আগ পর্যন্ত, জন্মের পর থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত আমাদের খেতেই হবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ ঠিক আছে, পছন্দের খাবার খাবো না তা বলছি না, পছন্দের খাবার আমিও প্রচুর খাই, কিন্তু সাথে ফিটও থাকার ট্রাই করতে হবে। ওইখানেও ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে। সেখানে লিমিট বুঝতে হবে যে পছন্দের খাবার এতটুকু খাওয়া যায়, এর বেশি খাওয়া যায় না। ওটা আপনাকে জানতে হবে। তো ওটা জানতে হলে আপনাকে নিউট্রিশন নলেজও টুকটাক জানা লাগবে। এমন না যে আপনাকে এক্সপার্ট হতে হবে। যখন আপনি প্রবলেমে পড়ে গেলেন বা ইমপ্রুভ করতে চাচ্ছেন, তখন আমাদের মতো যারা ট্রেনার আছে বা এই লাইনে যারা প্রফেশন করেছে বা যারা এক্সপার্ট, তাদেরকে আপনি ধরেন। যেমন আমার যদি মনে হয় যে আমি কোনো একটা চিকিৎসা করবো,
মানে চিকিৎসা করবো নিজে, ধরেন আমি আমার দাঁতই তুলবো, আমার দাঁত একটা খারাপ হয়ে গেছে, তা আমি কি নিজে নিজে চেষ্টা করবো? তা তো আমি তো যে এক্সপার্টকেই ধরবো, ডেন্টিস্টের কাছেই তো যাবো। অনেকে কি করে যে নিজে নিজে চেষ্টা করে যে আমি আমার এক্সপার্ট দরকার নাই, ওটা তো আরো ক্ষতিও হতে পারে। ওটা ক্ষতি হতে পারে। যে ওই যে সাপ্লিমেন্টের ক্ষেত্রে বা ফিটনেসের ক্ষেত্রে অনেকে এই নিজে নিজে চেষ্টা করে যে হচ্ছে আচ্ছা আমি একটা ইউটিউব ভিডিও দেখে নিই, যে আমি নিজে নিজে চেষ্টা করি ঠিক করা নিজেকে। সবকিছুই এক্সপার্ট লাগে যদি ইমপ্রুভ করতে চান। আর বেসিক কিছু জানার জন্য, যেমন হচ্ছে রেগুলার দাঁত ব্রাশ করতে হয় দাঁত ভালো রাখতে, এটা সবাই জানে। তো রেগুলার হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভিতরে থাকতে হয়, হাঁটা চলাফেরা করতে হয়, এটা সবাই জানে। এটা করলে আপনার এক্সপার্ট দরকার নাই স্বাস্থ্যবান থাকার জন্য। আপনার এক্সপার্ট দরকার কখন? যে কোনো ক্ষেত্রে আমাদের এক্সপার্ট দরকার হয়। আমার হার্টের সার্জারি করার দরকার ক্ষেত্রে আমাকে তো নিজে নিজে কেটে আমি সার্জারি করবো না, যখন আমি প্রবলেমে পড়ি। যখন আপনি প্রবলেমে পড়বেন তখন আপনার এক্সপার্ট দরকার, তখন আপনার খরচ বাড়ে। আর যদি আপনি নিজে নিজে সচেতন হন, আমি যদি নিজে নিজে ঠিক করে রাখি যে না আমার হার্টের এই কারণে ক্ষতি হতে পারে, আমি এগুলো এই লিমিট পর্যন্ত খাবো, এর বেশি খাবো না, তাহলে আমার ওই এক্সপার্টের কাছে যাওয়া লাগছে না, আমার সময় এবং অর্থ ব্যয় হচ্ছে না। এটা আমরা বুঝতে পারি না। না আসলেই ভাইয়া, মানে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমরা মিস করে যাই, যে আমার যখন আমার হাতে সুযোগ ছিল, সময় ছিল, তখন আমি জিনিসটা টেক কেয়ার না করার কারণে একটা সময় গিয়ে এটা এতই বেশি হয়ে যায়, তখন আর আমার হাতে জিনিসটা থাকে না, তখন এক্সপার্টকে ধরতে হয়। এক্সপার্টকে ধরতে হয়। এক্সপার্টের হাতেও থাকে না, হ্যাঁ থাকে, সে হয়তো আপনার ইমপ্রুভ করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনাকে কোনো গ্যারান্টি দিতে পারে না, সেটা পারে। এটা হচ্ছে ব্যাপার। ভাই ইউটিউবের কথাই যেহেতু আসলো, স্টুডেন্টদের মধ্যে অনেকেই কমপ্লেন করে যে ভাইয়া আমি তো আসলে মানে ইউটিউব কিংবা ফেসবুকের প্রতি একদম অ্যাডিক্টেড, সারাদিন হচ্ছে মোবাইলের সাথে হচ্ছে থাকি, মোবাইলের দিকে তাকিয়ে থাকি, সো আমার ফোকাস নষ্ট হয়, আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাই। তো এই ডিস্ট্রাকশন আর ফোকাস, এই দুইটাকে কিভাবে ব্যালেন্সে আনা যায়? এখন দেখেন, যদি আমি স্ক্রিন টাইমের ডিস্ট্রাকশনের কথা বলি, তাহলে আপনি স্ক্রিনে তাদেরকেই ফলো করেন, মানে যারা স্টুডেন্ট আছেন, যারা আপনার ক্যারিয়ারের সাথে রিলেটেড। আচ্ছা, মানে এমন কাউকে ফলো করেন না। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পেজ আছে, মানে মানে আলতু ফালতু নিউজ আসে, ছবি আসে, মিম আসে, সেগুলোকে সব আনফলো করে দেন। এখানে আপনি ডিসিপ্লিন হন। আমি এখনো যেটা করি যে অনেক সময় কিন্তু আমি কিন্তু অনেককে ফলো করি না, কিন্তু চলে আসে কিন্তু সাজেশন, আমি সাথে সাথে তাকে হাইড করে দিই, মানে হাইড ফর লাইফ টাইম করে দিই বা ব্লক করে দিই। দরকার নাই, আমি এমন কাউকে ফলো করবোই না যে আমার ক্যারিয়ারে যে কোনো ভ্যালু অ্যাড করছে না, মানে যার কাছে আমার শেখার কিছু নাই। আমি ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যারা ইনস্টাগ্রামেও যদি দেখেন আমার ফলোয়িং, আমি সেই সব জিনিসগুলোকে ফলো করে রেখেছি যেগুলো আমার আসলে কাজে লাগে। শুধুমাত্র ফেসবুকে আমার ফ্যামিলি ফ্রেন্ডস আছে, বাকি কোনো কিছুতে কিন্তু আমি কাউকে ফলো করি না। কারণ কি হচ্ছে, আপনার টাইম ওয়েস্ট হয়। আমি ফেসবুকেরও হোম পেজে খুব কম ঢোকা হয় আমার। আমাদের যে পেজ আছে, যে হ্যান্ডেলগুলো আছে, সেগুলো মাঝে মধ্যে দেখা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডমিনরাই দেখে, রিপ্লাইও অ্যাডমিনরাই করে। তো এই ব্যাপারটা কি, এই ডিস্ট্রাকশন আপনাকে সরাতে হলে আপনি এমন কাউকে ফলো করেন না যে আপনার ক্যারিয়ারে কোনো ভ্যালু অ্যাড করছে না। আমরা কোনো সিঙ্গারকে ফলো করছি, কোনো হচ্ছে অ্যাক্টরকে ফলো করছি, আবার কোনো খেলোয়াড়কে ফলো করছি। আপনি যদি খেলোয়াড় হন তাহলে খেলোয়াড়কে ফলো করেন, আর নাহলে জাস্ট খেলার সময় খেলা দেখে রেখে দেন, তাকে আর সোশ্যাল মিডিয়াতে ফলো করার দরকার নেই। সে লাইফে কি করছে না করছে, আপনি দেখেন, ধরেন ক্রিস্টিয়ানো রোনালদো, সে এখন অনেক দামি দামি মানে হচ্ছে বোটে ঘুরছে, আপনার প্লেনে করে ঘুরছে, গাড়িতে ঘুরছে, তার কারের কালেকশন দেখে আপনার কি হবে? আপনি তো সেটা কখনো অ্যাচিভ করতে পারবেন না ইন নর্মাল সেন্সে। মানে যদি নর্মালি চিন্তা করি, মানে অ্যাচিভ করা অনেক কঠিন, যেহেতু ওই জাস্ট হচ্ছে 1% মানুষদের ভিতরে পড়ে তারা। তো এরকম মানুষকে আপনি জাস্ট খেলা দেখেন, তার হচ্ছে ফুটবলটা এনজয় করেন, বাকিটা তাকে সোশ্যাল মিডিয়া থেকে তাকে সরিয়ে দেন। আমি যাই হোক, ওদের এই ক্ষেত্রে আবার অনেকে বলতে পারে তাহলে তাজ ভাইকে আনফলো করি। হ্যাঁ, আমি যদি আপনার ক্যারিয়ারে কোনো ভ্যালু অ্যাড না করি বা আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড না করি, তাহলে আমাকেও আনফলো করেন। যদি আপনার মনে হয় যে না, এই লোকটার কারণে আমি আর এখন মদ গাঁজা খেতে পারছি না, একে দেখলে আমি হচ্ছে স্বাস্থ্য সচেতন হয়ে যাই এই লোককে দেখলে, তাহলে আমাকে আনফলো করে দেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাপার। তো এই আমাদেরকে আনফলো করতে জানতে হবে। যাকে আমার মনে হবে যে না, একে আমার পছন্দ, মানে আমার ক্যারিয়ারে এই কোনো ভ্যালু অ্যাড করছে না, আমরা আনফলো করবো, যেটা আমি করি, তাহলে আপনার ডিস্ট্রাকশন কমে যাবে। ইউটিউবে অনেক হচ্ছে আপনার হচ্ছে কি বলবো, ইনফরমেশনাল চ্যানেল আছে, যারা সত্যি খুব ভালো ইনফরমেশন দেয়, তাদেরকে ফলো করেন। আপনি ধরেন কথা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেন, অনেক আগ্রহী, আপনি ফিজিক্স রিলেটেড চ্যানেলগুলো ফলো করেন, আপনি ফেসবুকে ফিজিক্স রিলেটেড পেজগুলো ফলো করেন, তাহলে কি হলো যে ফলো করার মাধ্যমে আপনার নলেজ বাড়লো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি কিন্তু আপনি বিশ্বাস করবেন, আমি আমার 90% টাকা এই সোশ্যাল মিডিয়া থেকে আয় করেছি। মানে বিজনেসের কথা বলছি, আমাদের বিজনেস গ্রো হয়েছে সোশ্যাল মিডিয়ার উপরে। আমরা যখন 2017 সালে যখন শুরু করি, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ বিফোর আফটার মানে রেজাল্ট শো করতো, সবাই দেখাতো এতদিনে এত কেজি ওজন কমিয়ে দেওয়া হবে, এ করে দেওয়া হবে। যদিও সেগুলো কোনো ট্রেনারের উপর ডিপেন্ড করে না, সেগুলো মেম্বারের উপরে ডিপেন্ড করে। ট্রেনার খালি পারে যে তাকে সঠিক নলেজটা দেওয়া, পাঠটা দেওয়া, বাকিরা কিন্তু তার উপরে ডিপেন্ড করছে। সে যদি বাসায় যে চিনি মিষ্টি খায়, তাহলে তো হবে না। বুঝেন বিষয়টা? তো এটা হচ্ছে ব্যাপার। তো ওই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা উপরে উঠেছি, বুঝছেন? তো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয় আপনার নলেজ বাড়ছে, অথবা আপনার আয় হচ্ছে, অথবা মানে আপনি কোনোটাই করছেন না, আপনি নিজের টাকা মানে সময় নষ্ট করছেন। ভাইয়া অ্যাডভাইসটা এই কারণে অনেক ভালো লাগলো
যে আমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে এমন ভাবে যে আমরা সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করব, সোশ্যাল মিডিয়া যাতে আমাকে ইউজ না করে। আমি প্রপারলি মানে সোশ্যাল মিডিয়াকে খুব ভালো মতো ইউজ করতে পেরেছি, যার কারণে আমার হচ্ছে মানে যতটুকু গ্রোথ হয়েছে 90% গ্রোথ সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে। আর এখনো মানুষ চিনছে কিভাবে, মানে যেমন আমাদের কন্টেন্ট গুলো মানুষ পাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণেই। তো সোশ্যাল মিডিয়া খারাপ না, আমরা ইউজ করি খারাপ ভাবে। নিউক্লিয়ার এনার্জি কিন্তু খারাপ না, নিউক্লিয়ার বম এখন তৈরি করা হয়েছে ধ্বংসাত্মক কাজের জন্য, সেটা তো মানুষই তৈরি করেছে। কিন্তু নিউক্লিয়ার এনার্জি কিন্তু ম্যানকাইন্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট, বুঝছেন? তো এটা হচ্ছে ব্যাপার। তো আবার হচ্ছে আমরা অনেক সময় দেখি যে বিষও কিন্তু অনেক কাজে লাগে, যেমন হচ্ছে বিষ দিয়ে কি করা হয়, মানে আমরা ছাড় পোকা তেলা পোকা এগুলো মারি না, এখন ওই বিষ আবার মানুষ আত্মহত্যার জন্য ইউজ করে। তো ইউজ করা জানতে হবে, ইউজ করতে পারলে সোশ্যাল মিডিয়া থেকে আপনি অনেক টাকা আয় করতে পারবেন অথবা নলেজ গেইন করতে পারবেন। আমরা জানি যে নলেজ আপনাকে পাওয়ার দিবে, পাওয়ার আপনাকে টাকা দিবে। তো নলেজ বাড়ান, আপনি সেই সব পেজগুলোকে ফলো করেন যেগুলো আসলে আপনার ক্যারিয়ার মানে আরো সমৃদ্ধ করবে। তাহলে আশা করি যে সোশ্যাল মিডিয়াতে তখন আপনি 1 ঘন্টা করে আমি যদি সোশ্যাল মিডিয়াতে 1 ঘন্টা টাইম পাস করি, আমার কিন্তু নলেজ বাড়ে কমার বদলে। এটা তার মানে সোশ্যাল মিডিয়াটাকে এমন ভাবে টিউন করতে হবে যেই জিনিসগুলো আমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না সেগুলো আনফলো করে দিব, আনসাবস্ক্রাইব করে দিব। বাট যেটা আমাকে ক্যারিয়ারে কিংবা হচ্ছে আমার একাডেমিক লাইফে এগিয়ে দিবে সেগুলো আমি বেশি বেশি করে ফলো করব, বেশি বেশি করে সাবস্ক্রাইব করব। সো যতটুকু টাইমে আমি সোশ্যাল মিডিয়ায় থাকবো, উল্টো আমার ক্ষতি হওয়ার চেয়ে কিছু না কিছু হলে নলেজ বাড়বে। এক্স্যাক্টলি, মানে এটাকে টিউন করতে জানতে হবে এবং শিখতে হবে। ভাইয়া, আমরা তো অনেকক্ষণ ধরে হচ্ছে স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে আলোচনা করলাম, তো এইবার একটু গার্ডিয়ানদের পার্সপেক্টিভে আসি। একজন সচেতন বাবা মা কিভাবে আসলে খেয়াল রাখতে পারেন যে তার বাচ্চার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ ঠিক আছে কিনা, চেক পয়েন্টগুলো কি কি, বা সেখানে কখন ইন্টারভিন করতে হবে, এটা উনি বুঝবেন কিভাবে? এখন দেখেন যে 5 বছর 6 বছর বয়সে সাধারণত বাংলাদেশে কেউই ছেলেমেয়েদেরকে স্পোর্টসে দিতে চায় না। এটা ব্রাজিল আর্জেন্টিনাতে কিন্তু দেয়, কারণ ব্রাজিলে দেখবেন 5 বছর, আর্জেন্টিনাতে 5 বছর বয়সে দেখবেন ফুটবল মানে বাংলাদেশের ন্যাশনাল টিমের মতো খেলেছে। ওদের কালচারটা এরকম, ওদের কালচারই এরকম। এখন বাংলাদেশের কালচার যেহেতু এটা না, যখন দেখবেন যে আপনার ছেলে বা মেয়ে হ্যান্ডেল করতে পারবে বিভিন্ন মানুষের সাথে, কোথায় কিভাবে উঠতে বসতে হবে, তবে সাধারণত 7-8 বছর 10 বছর বয়সে শিখে যায়। যে বয়সে স্কুলে সে ম্যানেজ করতে পারছে, সেই বয়সে সে কোনো একটা স্পোর্টস ক্লাবে ম্যানেজ করতে পারবে। এটা কিন্তু আমরা রিয়েলাইজ করি না। আমরা মনে করি যে না, সে আগে স্কুলে যাক, আচ্ছা ঠিক আছে, তাকে 10 পর্যন্ত ওয়েট করেন, 10 বছর বয়সে তাকে কোনো একটা স্পোর্টসে দিয়ে দেন। সব থেকে ভালো হবে যে আপনি যদি তাকে যে কোনো খেলোয়াড় বানানোর জন্য না, যে সে প্র্যাকটিসে যাবে, তার হচ্ছে বন্ধু বান্ধব, স্পোর্টস রিলেটেড বন্ধু বান্ধব তৈরি হলে কি হবে, সে অ্যাটলিস্ট নেশা মুক্ত থাকবে। তার হচ্ছে দেখবেন যে একটা ছেলে মানুষের শরীরে 16 বছর বয়সে টেস্টোস্টেরন উৎপন্ন হতে শুরু করে। ওই বয়সটাতে কিন্তু সবাই ভুল ডিসিশন কিন্তু ওই বয়সে নেয়। ওই বয়সে মানুষ প্রেম করা শুরু করে। এখন তো প্রেম করা আরো সহজ সোশ্যাল মিডিয়ার যুগে। ভুল মানুষ প্রেম করা কিন্তু, আমি বলছি না যে, আমি যদি ইন জেনারেল সেন্স বলি, প্রেম করা কিন্তু আমার কাছে খারাপ মনে হয় না যদি আপনি ভালো মানুষের মানে ভালো একজন পজিটিভ মানুষের সাথে প্রেম করেন, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি কিন্তু প্রায় আমার মোটামুটি ধরেন প্রায় 10 ইয়ার্স মানে প্রায় 10 বছর রিলেশন করার পরে আমাদের বিয়ে হয়েছে। আমি পজিটিভ মানুষের সাথে ছিলাম, যার কারণে আমার ক্যারিয়ারে অনেক গ্রোথ হয়েছে। সে হেল্প করেছে আমাকে অনেক গ্রো করতে। তো সেটা খারাপ না, কিন্তু যে বয়সে আপনি প্রেম শুরু করছেন সেটা সেই বয়সটা দেখেন না। 16 বছর বয়সে কেউ ভালো মন্দ বিচার করতে পারে না। তো এই বয়সে যদি আপনি স্পোর্টসে থাকেন আর আপনি হচ্ছে আপনার টেস্টোস্টেরন হরমোন বেশি থাকার কারণে আপনি চেষ্টা করবেন আমি আরো জোরে বল করার চেষ্টা করব, ফুটবলে আরো জোরে কিক করার চেষ্টা করব, আমি স্পোর্টস আরো ইমপ্রুভ হবো। আমি যদি জিমে যাই সেক্ষেত্রে আমি আগে 100 কেজি লিফট করতে পারতাম, এখন 105 কেজি লিফট করবো। মানে আপনার টেস্টোস্টেরন হরমোন পজিটিভলি ইউটিলাইজ করবে আপনার বডি এই বয়সটাতে। যদি আপনি স্পোর্টসে চলে যান, যদি না যান, তখন আপনি কি হবে, আপনি হয়তো বা হচ্ছে বাসাতে কম্পিউটারের গেমে অ্যাডিক্টেড হয়ে যাবেন। যে গেমটাতে যদি আপনি আর্ন করতে পারেন গেম খেলার মাধ্যমে, তাহলে ঠিক আছে। যদি না পারেন, তাহলে আপনার শরীরে কিন্তু ব্যাপক ক্ষতি হবে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করে তাদের ক্ষেত্রে যেটা বলি আমি, যে তারা আর্নিং করে ঠিক আছে, কিন্তু আর্নিং এর পাশাপাশি তাদেরকে হচ্ছে কিন্তু নিজে হেলথের প্রতিও নজর দিতে হয়। যার কারণে যারা ফ্রিল্যান্সিং করে, আমাদের অনেক ক্লায়েন্ট আছে, আমরা বলি যে আপনি 40 বছর পর্যন্ত এই পিছনে ফোকাস করেন, যে টাকা পয়সা জমিয়ে রিয়েল লাইফে কোনো বিজনেস করেন। এটা কিন্তু আপনি সারা জীবন মেনটেন করতে গেলে আপনি 50 হতে মারা যাবেন। তো সোচে ঠিক আছে, আপনি হচ্ছে ইউজ করেন, ফ্রিল্যান্সিং করেন, কিন্তু ওই টাকাটা নর্মাল লাইফে, নর্মাল রিয়েল লাইফ বিজনেস ইনভেস্ট করেন। এটা হচ্ছে ব্যাপার। তো এই ছোট বাচ্চাদেরকে যদি আমরা হচ্ছে অল্প বয়সে, এই 12-15 বছর বয়সে স্পোর্টসে দিয়ে দিই, যদি সে সেখানে একটা পাথ পেয়ে যায়, তাহলে স্পোর্টস এর মাধ্যমে সে অনেক বড় হতে পারবে। অথবা সে বে লাইনে যাবে না, সে পড়াশোনা করবে, পাশাপাশি সে জাস্ট ফিট থাকার জন্য সে হয়তো ব্যাডমিন্টন খেলছে, হয়তো বা সুইমিং এ যাচ্ছে, হয়তো বা হচ্ছে সে জিমে যাচ্ছে, অথবা সে হচ্ছে ক্রিকেট ফুটবল প্র্যাকটিস করছে। এইটা হচ্ছে প্রথম, মানে তাদেরকে আমাকে এখানে শুরু করতে হবে। প্লাস হচ্ছে যতদিন পর্যন্ত সে মিষ্টি খাবার মানে আপনি কন্ট্রোল করতে পারেন, মানে চিনি মেশানো খাবার, ততদিন পর্যন্ত চিনি মেশানো খাবার তাকে দেওয়া যাবে না। অনেক সময় আমরা দেখি যে ছোট বাচ্চাদেরকে বাবা মায়েরা সুজি তো নিজে একটা কার্বোহাইড্রেট, তারপরে আবার চিনি মিশিয়ে খাওয়ায়, যে বাচ্চা খেতে যাচ্ছে না, চিনি দিয়ে দিই, তাহলে একটু মিষ্টি লাগবে, আরো খাবে। তখন কি হবে, যে সে সারা জীবনের জন্য
চিনির উপরে অভ্যস্ত হয়ে গেল। কারণ চিনি কিন্তু আমাদের ডোপামিন রিলিজ করে, কুইক ডোপামিন। আর কুইক ডোপামিন মানে হচ্ছে নেশা, মানে স্লো ডোপামিন কিন্তু ভালো, যেটা স্লো ডোপামিন সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। কিন্তু যখন আপনি কুইক ডোপামিন দিবেন, আমরা কিন্তু চিনিকে নেশার ভিতরে ধরেই না। আমরা চিনি তো নর্মাল খাবার, চিনি তো হালাল, সমস্যা কি? কিন্তু যে কোনো কিছু যখন আপনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত না শুরু করবেন, সেটা ভালো জিনিস হোক, সেটা হচ্ছে আপনার জন্য ক্ষতিকর হবে। আর নিজের ক্ষতি করা, জেনে বুঝে নিজের ক্ষতি করা কিন্তু হালালের ভিতরে পড়ে না, ওটা এক ধরনের হারাম কাজ যদি আপনি নিজে জেনে বুঝে ক্ষতি করেন। এটা হচ্ছে ব্যাপার। তো এখন অতিরিক্ত চিনি আপনি তাকে ওই সুজির ভিতরে মিশিয়ে খাওয়াইছেন, তো তার টেস্ট বার্ড চেঞ্জ হয়ে গেছে, তার ব্রেন এখন আর ওই চিনি মেশানো সুজি ছাড়া ডোপামিন রিলিজ করে না। তার যেহেতু আর ডোপামিন রিলিজ হচ্ছে না চিনি ছাড়া, সেহেতু সে আবার চাইবে, কারণ তার ভালো লাগছে না, তার নর্মাল খাবার খেতে ভালো লাগছে না। এই কারণে যারা ছোট বাচ্চাদেরকে চিনি থেকে আসক্তি থেকে দূর করতে হলে যতটা বয়স পর্যন্ত তাকে চকলেট, আইসক্রিম, হাবিজাবি না দেওয়া যায় ততটা চেষ্টা করতে হবে। এখন অনেকে বলতে পারে যে ছোট বাচ্চাদের কি লাইফ নাই, তারা কি এনজয় করবে না? হ্যাঁ, তারা যতদিন চিনি পাবে না ততদিন কিন্তু তাদের আর ফিল হবে না যে চিনির প্রয়োজনীয়তা। যেমন আমি ধরেন ড্রাগস নিই না, যে ড্রাগস নাই সে কিন্তু আমাদের থেকে বেশি এনজয় করে। আপনি জিজ্ঞেস করেন যে ড্রাগস নাই, তার কনফিডেন্স লেভেলই আলাদা, সে লাইফকে সেরকম এনজয় করে, কিন্তু কতদিন, এক না সময় পর কিন্তু সে অসুস্থ হবে। তা আমরা যেহেতু ড্রাগস নিই না, আমাদের কিন্তু দরকার পড়ে না। আমি কিন্তু ড্রাগস ছাড়াই এনজয় করছি। মানে যে এনজয় করতে জানে সে চিনি ছাড়া, সে বাচ্চা চিনি ছাড়াও এনজয় করবে তার লাইফ। হ্যাঁ, একটা সময় পর সে স্কুলে ভর্তি হবে, আশেপাশে আরো বাচ্চা দেখবে, তখন সে কিন্তু খাওয়া শুরু করবে। সেটা সেই স্কুলে সীমাবদ্ধ থাকুক, বাসাতে আপনি দিয়েন না। তারপরে একটা বয়স আসবে, 10 বছর 15 বছর বয়সে দেখবেন যে আপনার বার্থডে পার্টিতে সবাই এসে চকলেট, কেক, এই হাবিজাবি সব গিফট করছে, তো তখন সে খাবে। মানে এক না এক সময় কিন্তু সে খাওয়া শুরু করবে। সে নিজের শখ জ্ঞানে খাওয়া শুরু করুক, মানে যে যখন যে অজ্ঞান আছে, মানে তার যখন জ্ঞান বুদ্ধি হয়নি, তখন আপনি তার ক্ষতি করেন না। সে নিজের জ্ঞান বুদ্ধি হওয়ার পর সে নিজের ক্ষতি করুক, সেটা তার নিজের উপরে দায় বর্তায়। কিন্তু আপনার উপরে দায় বর্তায় হচ্ছে যে যতদিন পর্যন্ত সে আমার কন্ট্রোলে আছে, আমি কন্ট্রোলে রাখার চেষ্টা করব। পরবর্তীতে সে এক না এক সময় খাবে, তখন সে খেতে পারে, সমস্যা নেই। তারপরেও আমরা তাকে বোঝাবো যে এই লিমিট পর্যন্ত খেলে ঠিক আছে, এর বেশি খেলে ক্ষতি হয়, সেটা তারপরে তার উপরে ডিপেন্ড করছে। তো এটা হচ্ছে দ্বিতীয় চেক পয়েন্ট গেল। তার হচ্ছে আমরা তাকে সুগারটাকে কন্ট্রোল করবো। প্লাস হচ্ছে তার যখনই মনে হবে যে তার ডিজার্ট টাইপের খাবার খেতে ইচ্ছা করছে, তাকে ফলমূলে অভ্যস্ত করেন, তাকে মিষ্টি ফলমূলে অভ্যস্ত করেন। তাকে 2 রকম ফলমূল আপনি দিতে পারেন। একটা হচ্ছে নর্মাল টাইমে খাবে, যেটা পাঞ্চে টাইপের ফলমূল হয়, পেয়ারা হতে পারে, বা আরো মানে অনেক ধরনের ফলমূল আছে যেগুলো একটু পাঞ্চে আর কম সুস্বাদু হয়, তাকে এগুলো দেন। বিশেষ দিনগুলোতে তাকে একটু অতিরিক্ত মিষ্টি টাইপের বা অন্য এমন টাইপের ফলমূলগুলো দেন যেগুলো তার খেতে একটু ভালো লাগবে, যেমন অতিরিক্ত মিষ্টি খেজুর দিতে পারেন, এই সব জিনিসগুলো দিতে পারেন। মানে তাকে চকলেট না দিয়ে এই সব জিনিসগুলো দিয়ে আপনি অভ্যস্ত করতে পারেন অল্প বয়সে। দ্বিতীয় হচ্ছে, অনেক সময় বাবা মায়েরা এসে বলে যে ভাই বা স্যার, আপনার হচ্ছে আমার ছেলে তো এরকম করতে পারে না, কন্ট্রোলই করতে পারে না, একে কিছু বুঝান। এখন দেখেন যে বোঝাতে হয় বাবা মাকে। এখন আপনার ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারে না, রিজনটা কি? আপনাকে দেখে আপনাকে দেখে যে আপনি ফ্রিজ থেকে বের করে রাত্রেবেলা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, তাহলে আপনার সন্তান কেন কন্ট্রোল করবে? আগে আপনাকে সচেতন হতে হবে, তাছাড়া এটা সম্ভব না। তো যদি সচেতন না হন, আপনি মনে করতে পারেন যে আমি আমার সন্তানের জন্য হচ্ছে মেলা বাড়ি গাড়ি জমি জামা সম্পত্তি জমা করে রেখে যাব। সেটা না করে যদি আপনি তার হেলথ জমা করার চিন্তা করেন, যে তার ভবিষ্যতে যেন তার হেলথ ভালো থাকে, সেটা আমি করে দিয়ে যাব। ওই ছোটবেলায় যে 10 বছরের যে ট্রেনিংটা আপনি দিলেন তাকে, সেটা ওই ভবিষ্যতে 50 লাখ রেখে যাওয়ার সমান। আপনি কোনো টাকা রেখে গেলেন না, তার সুস্বাস্থ্য, তাকে ডিসিপ্লিন দিয়ে গেলেন, যেটা সে ফিউচারে কাজে লাগাতে পারবে। আর সে যখন ডিসিপ্লিন হবে, সে আরো 10 জন মানুষের লাইফে উপকার ও ভ্যালু অ্যাড করবে। একজন ডিসিপ্লিন ব্যক্তি ছাড়া, একটা হচ্ছে স্বাস্থ্যবান ব্যক্তি ছাড়া কোনো অসুস্থ ব্যক্তি মানুষের লাইফে খুব একটা বেশি ভ্যালু অ্যাড করতে পারে না। সে তো নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, এটা আমরা বুঝতে পারি না। তো আমরা চাইবো যে এমন একটা সন্তান যেন আমরা বড় করি যে আসলে আরো ভ্যালু অ্যাড করবে, আর দেশ আমাকে কিছু দিবে, আমার কান্ট্রি, আমার লোকে, ওটা চিন্তা না করে আমি আমার দেশকে দিতে পারলে দিব, না হলে দেশ ছেড়ে অন্য দেশে যে থাকবো, সমস্যা নাই। কিন্তু আমি কারো কাছে এক্সপেক্ট করবো না। যখন আপনি কারো কাছে এক্সপেক্ট করবেন, তখন আপনি দুর্বল হবেন। মানে যখন আপনি ধরে নেবেন আপনার আশেপাশে পেছনে আগে পিছে কেউ নাই, তখন আপনি সবল হওয়ার চেষ্টা করবেন যে কেউ তো নাই, আমাকে নিজের অবস্থা নিজেই তৈরি করতে হবে। যখন আপনি ধরে নেবেন যে আমার পেছনে আমার বাবা মা আছে আমাকে হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে, মেন্টাল সাপোর্টটা ঠিক আছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট যতদিন আপনি গ্রো করতে চান ঠিক আছে, কিন্তু যদি এমন সাপোর্ট হয় যে তোর সারা জীবন কিছু করা লাগবে না, তোর বাবার যা আছে তুই তা নিয়ে চলবি, তখন সেটা কি হবে? সেই অতিরিক্ত সাপোর্ট তাকে নেশাগ্রস্ত বানায় ফেলবে। তার ভিতরে অ্যাসপিরেশন নষ্ট হয়ে যাবে, তার ভিতরে অ্যাম্বিশন, কোনো কিছু অ্যাচিভ করার অ্যাম্বিশন নষ্ট হয়ে যাবে, কারণ সে তো সবকিছু পেয়ে গেছে। এটা হচ্ছে ব্যাপার। তো স্পোর্টস কি হয় যে এই ক্ষেত্রে যেটা হয় যে স্পোর্টস আপনাকে একটু অ্যাম্বিশিয়াস করে, যে আমি হচ্ছে স্পোর্টসে আছি, আমি আরো ইমপ্রুভ করবো নিজে, আমি আমার টিমে আমার থেকে আরেকজন জোরে বল করে বা ভালো বল করে, আমি তাকে বিট করার ট্রাই করবো। এটা হচ্ছে ব্যাপার। স্পোর্টস এইভাবে পজিটিভ একটা কম্পিটিশন তৈরি করে একটা বাচ্চার ব্রেনে, যেটা অন্য কোনো কিছু করে না। যেটা পড়াশোনা করে হচ্ছে নেগেটিভ কম্পিটিশন।
আমি একটু আগে বলছিলাম যে যদি আপনি ইমপ্রুভ করার জন্য পড়াশোনা করেন তাহলে সেটা পজিটিভ কম্পিটিশন, যদি আপনি ফার্স্ট হওয়ার জন্য পড়াশোনা করেন তাহলে সেটা নেগেটিভ কম্পিটিশন। এরকম ব্যক্তি যারা ফার্স্ট হওয়ার জন্য পড়াশোনা করে তারা নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করবে, এটা হচ্ছে ব্যাপার। অনেক চমৎকার করে বলেছেন ভাইয়া, মানে অনেক কিছু এখান থেকে আসলে জানার আছে, শেখার আছে, বুঝার আছে। তবে যাওয়ার আগে আপনার কাছে আরেকটা লাস্ট প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে যখন মানুষ কোনো একটা টার্গেট নেয়, যদি একটু অ্যাম্বিশাস টার্গেট নেয়, একটু বড় টার্গেট নেয়, প্রথমে হয়তো দেখা যায় মানে সে সেই টার্গেট অ্যাচিভ করতে পারলো না, সে ফেইল করলো। বাট ফেইল করার পরে অনেকে দেখা যায় যে সেই টার্গেটটা নিয়ে আর আগায় না, বা টার্গেটের প্রতি ডাউটফুল হয়ে যায় যে আসলে টার্গেটটা আমি আসলে ঠিক নিয়েছি কিনা। এই ক্ষেত্রে আসলে হচ্ছে এই মেন্টাল রেজিলিয়েন্সটা কিভাবে বিল্ড করা যায়, যে না আমি একবার পারলাম না, আমি আরেকবার ট্রাই করব, এইটা কিন্তু অনেকের মধ্যে থাকে না, যার কারণে অনেকে অনেক বেশি সাফার করে। এটা দেখেন যে অনেক বড় টার্গেটটা নিজের কোয়ালিটির উপরে তখন ডাউট চলে আসে, অনেক বড় যখন আমরা টার্গেট নিই। এখন আমি যদি চিন্তা করি আমি দুনিয়ার সব থেকে বড় জিমনেশিয়াম ওপেন করব, মানে হচ্ছে যেটা হচ্ছে পুরো দুনিয়াতে এত বড় জিমনেশিয়াম নাই, যদি আমি এখন চিন্তা করি তাহলে আমার মনে হবে আমার লাইফ টাইমে কি হবে এটা। কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি বাংলাদেশের সব থেকে বড় জিমনেশিয়াম ওপেন করবো, তাহলে আমি ফিউচার দেখতে পাচ্ছি যে হ্যাঁ হবে, হয়তো বা আগামী 5-10 বছরের ভিতরে পারবো। তো টার্গেট এমন নিতে হবে যেন আমি অ্যাচিভ করতে পারি কিছুদিনের মধ্যে। ছোট ছোট টার্গেট, আমরা কিন্তু গ্রো করেছি অনেক ছোট ছোট থেকে। প্রথমে আমাদের টার্গেট ছিল যে কোনো মতো একটা জিমনেশিয়াম দিব, এটা আমার ব্যক্তিগত আমি কথা বলছি, আমি পড়াশোনার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারে অনেকে। প্রথমে আপনার টার্গেট থাকতে পারে যে আচ্ছা আমি কোনোভাবে আমি এখন দিনে 3 ঘন্টা 4 ঘন্টা পড়তে পারি না, আমার সামনে একটা কোনো কিছু অ্যাডমিশন টেস্ট আছে বা আমি বিসিএস এর জন্য পড়াশোনা করছি, আমি প্রথমে 1 ঘন্টা করে পড়াশোনা শুরু করি। যেদিন থেকে আপনি 1 ঘন্টা করে পড়াশোনা শুরু করলেন সেদিন আপনি তারপরের দিন আপনি চেষ্টা করেন যে না আমি এবার 2 ঘন্টা করে চেষ্টা করব। আপনি যদি প্রথম দিনই চিন্তা করেন যে আমি 10 ঘন্টা 5 ঘন্টা করে পড়াশোনা করব, হবে না। তো বিজনেসের ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রথম দিকে আমি চিন্তা করতাম যে কোনো মতো একটা জিম ওপেন করেছি, তারপরে আমার চিন্তা ভাবনা ছিল যেভাবে হোক লোয়া লকর দিয়ে হলো আমি ইকুইপমেন্ট তৈরি করে করে আমার জিমটাকে কমপ্লিট করব। যখন সেটা হয়ে গেছে তখন আমি চিন্তা করেছি যে যেভাবে হোক আমি ইম্পোর্টেড ইকুইপমেন্ট আনবো। আনার পর এখন আমাদের চিন্তা হয়েছে যেভাবে হোক আমি বাংলাদেশের সব জায়গায় জিম ওপেন করবো। এখন বর্তমান টার্গেট, মাঝখানে টার্গেট না বললাম। তো এই ছোট ছোট টার্গেটের কারণে কিন্তু বড় টার্গেট আস্তে আস্তে পজিটিভ আপনার মনে হয় যে হচ্ছে এটা মনে হয় পসিবল। যখন আমার পক্ষে বাংলাদেশের সব থেকে বড় জিমনেশিয়াম ওপেন করা সম্ভব হয়ে যাবে তখন আমি হয়তো দুনিয়ার সব থেকে বড় জিমনেশিয়াম ওপেন করার চিন্তা করতে পারবো তখন। কিন্তু এখন যদি আমি করি আমার মনে হবে যে ফালতু চিন্তা করছি, আমার অত ইয়ে নাই। কিন্তু এটা সবসময় মানুষ কিন্তু গ্রোথ করে, বুঝছেন? মানে এখন অ্যাপল যদি প্রথম দিনই চিন্তা করতো যে আমরা 48 মেগাপিক্সেল ক্যামেরা দিব, তাহলে তারা আর কোনোদিনও প্রোডাকশন তৈরি শুরুই করতো না। প্রথমে তারা কত মানে 2 মেগাপিক্সেল বা সামথিং এরকম ক্যামেরা দিয়েছিল। এখন এটাই মানে ছোট ছোট চিন্তা থাকতে হবে। মানুষের মনে হয় চোখের ইয়ে কত প্রায় 4 গিগাপিক্সেল, 2 গিগাপিক্সল, 12 এর কাছে 12 to 20 12 to 20 গিগাপিক্সেল। এখন এটা হয়তো বা আজ থেকে 100 বছর পর পসিবল হতেও পারে যে এত রেজুলেশন একটা ক্যামেরা চলে আসতে পারে এরকম হাই কোয়ালিটি, কিন্তু এখন কিন্তু এটা চিন্তা করা মানে সম্ভব না। এখন যদি কেউ চিন্তা করে যে না মানুষের চোখের মতো মানে ভিজুয়ালাইজেশন আসবে এরকম ক্যামেরা কেন নাই, এখনই তৈরি করবো, তাহলে কিন্তু প্রবলেম। এখন হয়তো বা আপনি ফেল করবেন প্রচুর। তো বড় বড় ইন্ডাস্ট্রিরা ফেল করলেও তাদের সমস্যা হয় না, কারণ তারা ব্যাক আপ পায়। তারা হচ্ছে যেহেতু তারা যদি প্রোডাক্টে সফল হয়ে যায় সেক্ষেত্রে যারা ইনভেস্ট করেছে তারা সেখানে হচ্ছে তারা সেখান থেকে একটা ফান্ডিং পায়। কিন্তু যখন আপনি ব্যক্তিগতভাবে কোনো কিছু অ্যাচিভ করার চেষ্টা করছেন তখন কিন্তু আপনাকে অনেক কিছু মানে অনেকেই ডাউট করবে, আপনার ফ্রেন্ড ডাউট করবে, আপনার বাবা মা ডাউট করবে, হয় ডাউট করবে অথবা আপনার অ্যাসপিরেশন আরো বাড়ায় দিবে, হ্যাঁ তুই পারবি, হয়তো সে পারবে না, তাকে বলা হয় যে হ্যাঁ তুই পারবি। ধরেন যে কেউ একজন পড়তেই পারে না কিন্তু সে এমন একটা ক্যারিয়ার চয়েস করছে যেখানে তাকে সারাদিন পড়া লাগবে। তো মানে অনেক সময় দেখা যায় যে বাবা মা এসে বলে হ্যাঁ হ্যাঁ পারবি, তোর বড় ভাই পেয়েছে তুইও পারবি, কিন্তু তার হয়তো বা ইনস্টিংক্ট আলাদা, তার হয়তো ইন্টারেস্ট আলাদা। তো আমরা সবসময় আমাকে আগে চয়েস করতে হবে যে আসলে এমন একটা জিনিসে ফোকাস করা যেটা আমি মানে ইন্টারেস্টেড ফিল করছি, মানে ইন্টারেস্ট ফিল করছি, প্লাস ওখানে ছোট ছোট টার্গেট দেওয়া। ছোট ছোট টার্গেট দিলে আমাদের ব্রেন ডোপামিন রিলিজ করে। ডোপামিন কিন্তু খারাপ না, ডোপামিন কিন্তু মানে শর্ট টার্মে খারাপ, মানে যেগুলো কুইক ডোপামিন সেটা খারাপ, লং টার্মে ডোপামিন খারাপ না। তো যখন আপনি ছোট একটা টার্গেট দিবেন, ধরেন আপনি এমন একটা টার্গেট দিয়েছেন যেটা আপনি 7 দিন পর অ্যাচিভ করে ফেললেন, আপনার কুইক আপনার ডোপামিন রিলিজ হবে, সেটা কিন্তু স্লো ডোপামিন। এখন ওই ডোপামিন আপনাকে পরবর্তী দিন আরো একটু বেটার করার জন্য মোটিভেট করবে, এই কারণে আমি জিমে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি যে শুধু কার্ডিও করো না, তুমি মোটা হও পাতলা হও, ওয়েট ট্রেনিং করো, ওয়েট লিফটিং করো। মোটা পাতলা তো নির্ভর করে তার ডায়েটের উপরে, সে ওয়েট ট্রেনিং করে যদি ডায়েট ঠিক থাকলে সে ওজন কমাতে পারবে, ওয়েট ট্রেনিং করে যদি সে মানে ক্যালোরি সাপ্রেস করে সেক্ষেত্রে ওজন বাড়াতে পারবে, কোনো বিষয় না। তো ওয়েট ট্রেনিং কেন বলি, প্রথম দিন হয়তো সে 10 কেজি তুলতে পারে, সে 1 সপ্তাহ ট্রেনিং করার পর যদি 15 কেজি লিফট করতে পারে তার ওই দিনই ডোপামিন রিলিজ হবে। পরের দিন সে চেষ্টা করবে আমি 17 কেজি দিতে যাবো, 20 কেজি দিতে যাবো, এইভাবে
স্লোলি ইমপ্রুভ করতে হয়। মানে যখন আপনি ছোট ছোট টার্গেট দিবেন তখন আপনার ডোপামিন রিলিজ হবে, যখন আপনি বড় টার্গেট দিবেন আর ফেল করবেন তখন আপনার কর্টিসল উৎপন্ন হবে। উল্টা কর্টিসল হচ্ছে উল্টা, এটা ডিপ্রেশনের হরমোন, মানে আপনি আরো ডিমোটিভেট হয়ে যাবেন, আপনার মনে হবে যে না আমাকে দেওয়ার হবে না। এই জন্য ছোট ছোট টার্গেট নিতে হবে, ছোট ছোট টার্গেট নিলে আপনি অ্যাচিভ করতে পারবেন। ছোট ছোট মানে অনেক সময় কি হয় যে ধরেন কথার কথা 1 কোটি টাকা কামানো আমার টার্গেট, আমি বলছি এখন আমি হচ্ছে এখন হয়তো বা মাসে হচ্ছে 1 লাখ টাকাও কামাতে পারছি না, তাহলে আমি যেহেতু 1 লাখ টাকা এখনো কামাতে পারছি না, 1 কোটি টাকার ওটা আমার আলটিমেট গোল থাকুক সমস্যা নাই, কিন্তু আমি হচ্ছে এখন আগে 80,000-এ যাই, 90,000-এ যাই, 10 করে ইমপ্রুভ করি, যখন 1 লাখে যাবো তখন 2 লাখে ট্রাই করি। আপনি শুরুতে বড় টার্গেট করলে মানে মুখ থুবড়ে পড়বেন, আর হচ্ছে মানে লোকেও হাসবে, আপনি কারো কাছে সাপোর্টও পাবেন না। আর হচ্ছে আরেকটা জিনিস, আমরা সবসময় হেল্প নিতে চাই মানে যে এক্সট্রিম লেভেলে সাকসেসফুল যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে তার কাছে হেল্প নিতে গেলে কি হবে, সে জাস্ট আপনাকে বেসিক কিছু বলে ছেড়ে দিবে, কারণ তার কাছে সময় নাই। আপনি তার কাছে হেল্প নেন যে আপনার থেকে জাস্ট 1 ধাপ সাকসেসফুল, 1 ধাপ কাছাকাছি, তার কাছে ইনাফ টাইম আছে আপনাকে সময় দেওয়ার। আমরা এটা ভুল করি, আমরা ফিটনেস ইন্ডাস্ট্রি বলেন, পড়াশোনার ক্ষেত্রে বলেন, আমরা যাই যে সব থেকে ভালো স্টুডেন্টকে তার কাছে যাবো, তার কাছে পড়বো, সে হয়তো আপনাকে বেসিক একটা করে ছেড়ে দেবে। কিন্তু আপনি যদি এমন একজনকে চয়েস করেন যে আপনার কাছাকাছি বা আপনার থেকে সামান্য একটু ইমপ্রুভড, তাহলে আপনি কি করবেন, তার কাছে আপনি শিখতে চাইবেন, আপনি একটু ইমপ্রুভডও ফিল করবেন। এখন আমি কথার কথা ধরেন যদি এমন একজনের কাছে ট্রেনিং নেওয়া শুরু করি যে 500 কেজি লিফট করে, আমি ডিমোটিভেট হয়ে বলবো ভাই আমি আর আসবো না, এটা হচ্ছে। কিন্তু আমি যদি এমন একজনের কাছে যে ট্রেনিং করি যে আমার থেকে হয়তো বা 100 কেজি 50 কেজি বেশি লিফট করে, তখন আমাকে ওটা মোটিভেট করবে যে এটা অ্যাচিভেবল। মানে আনরিয়ালিস্টিক এমন একজন মানুষের সাথে যে আপনি কনসাল্ট করেন না, যেটা মানে হচ্ছে অ্যাচিভেবল না, এটা হচ্ছে ব্যাপার। তো নিজের থেকে সামান্য একটু বেটার মানুষের সাথে আপনি মেশা শুরু করেন, এটা হচ্ছে ব্যাপার। খুবই খুবই ভালো অ্যাডভাইস ছিল ভাইয়া, যে ইমপ্রুভমেন্টটা হতে হবে হচ্ছে গ্রাজুয়াল, লাফ দিয়ে গাছে চড়ে যাব এই চিন্তা আসলে করা যাবে না, তাহলে হচ্ছে বারবার ফেল করতে হবে, বরং আরো ডিমোটিভেশন কাজ করবে। সো মোটিভেশনটা লং টার্মে ধরে রাখার উপায়ই হচ্ছে ছোট ছোট স্টেপ, ছোট ছোট সাকসেসের থ্রুতে বড় সাকসেসটাকে বিল্ড করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। আজকের এপিসোডটা আসলে হচ্ছে অনেক ইনফরমেশন ডেন্স এবং সাজেশন প্যাকড ছিল। আশা করবো এখান থেকে যারা যারা এই এপিসোডটা পুরোপুরি দেখবে তারা হচ্ছে অনেক কিছু নিতে পারবে। এবং আমি তো রেকমেন্ড করবো যে আপনারা কি কি শিখলেন বা স্টুডেন্টরা তোমরা কি কি শিখলে এটাও তোমরা হচ্ছে বরং নোট করে ফেলো, বা আমাদেরকে জানাও যে এই এপিসোড থেকে আমরা এইটা শিখেছি। শুধু সেইখানেই না থেমে থেকে কয়েক সপ্তাহ প্র্যাকটিস করে যদি বলতে পারো, যে ফলো আপ দিতে পারো যে হ্যাঁ এখান থেকে এই কাজ করে বা এই প্র্যাকটিস করে আমার এই উপকার হয়েছে, তখন সেটা আরো ভালো, তখন সোশ্যাল প্রুফও তৈরি হবে এবং তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যে এটা তো কাজ করে, সো আমি এটা ধরে রাখতে পারবো লম্বা টাইম ধরে। তাজ ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এই সময়টা দেওয়ার জন্য, আমি নিজে খুবই এনজয় করেছি। আমি উল্টো আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি আবার আমাকে ইনভাইট করেছেন, কারণ যখনই আমি এই পডকাস্টে বিভিন্ন জায়গায় আসি তখন অনেক সময় কি হয় যে এমন কথা বলে ফেলি যেটা মাইন্ডে ছিল, হয়তো বা কখনো চিন্তাও করিনি যে বলবো, কিন্তু বলা হয়ে যায়। যদি মানুষ উপকৃত হয় তাহলে খুব ভালো, আর সেক্ষেত্রে আমারও কিছু কন্টেন্টে হেল্প হবে আপনার এই পডকাস্টের মাধ্যমে। না, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। দর্শক যারা দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা এরকম হেল্পফুল এবং ইনফরমেশন ডেন্স আরো এপিসোড নিয়ে যাতে সামনে আসতে পারি আপনাদের সামনে, তো সেই কামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।